মিঠে রোদ্দুর গ্রাস করেছে চরাচর, ঠিকরে পড়া কাঁচা হলদেটে রৌদ্ররশ্মিতে চিকচিক করছে বালুকাবেলা। উত্তোলার সমুদ্রের লোনা হাওয়া জানলা গলে ঘরে প্রবেশ করতেই ঘুমের রেশটুকু কর্পূরের মতো উবে গেল তৃষার। জানলার ওপাশে নোনা জলের অবৃত গর্জন আর ভোরের পাখিদের কলকলাতে এক মায়াবী স্নিগ্ধতা বিরাজমান। তৃষা আর্যর অক্টোপাস ন্যায় বাঁধন থেকে অতি সন্তর্পণে নিজেকে ছাড়িয়ে নিল। পাশে শুয়ে থাকা মানুষটার প্রশান্ত মুখখানির দিকে এক পলক তাকিয়ে ও দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। হৃদস্পন্দন এখনও কাল রাতে সেই নেশাক্ত কণ্ঠের গানে আবদ্ধ হয়ে নাচছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ঠান্ডা জলের ঝাপটায় নিজেকে সজাগ করার চেষ্টা করলো ও, কিন্তু দেওয়ালে দিয়ে মুখ মুছতে গিয়েই আয়নার দিকে নজর পড়তেই ও থমকে গেল। বিস্ময়ে নিজের অধর কামড়ে ধরল। আয়নায় স্বচ্ছ বিম্বটি স্পষ্ট জানান দিচ্ছে যে সে কাল রাতে সেই মধুর উন্মাদনার সাক্ষী। ওর দুগ্ধশুভ্র গিবায় ফুটে আছে আর্যর দেওয়া ভালোবাসার গাঢ় নীলচে ছোপগুলি ও গলার ভাঁজে জেঁকে বসেছে। লজ্জায় তৃষার গাল দুটো মুহূর্তে অরক্তিম বর্ণ ধারণ করলো। ওড়নাটা টেনে কোনো মতে সেই চিহ্নগুলি আড়াল করার ব্যর্থ চেষ্টা চালিয়ে ও তড়িঘড়ি ঘরে বেরিয়ে এলো। ও ঘর জুড়ে তখন ভোরের মিঠে রোদ খেলা করছে। তৃষা দেখলো টুয়েঙ্কেল ততক্ষণে ঘুম ভেঙে উঠে পড়েছে। আধঘুমো থাকা টুয়েঙ্কেল চোখ কসলাতে কসলাতে ওর দিকে তাকিয়ে একগাল হাসলো। তৃষা নিজের অস্তিত্বটুকু ঝেড়ে ফেলে দ্রুত ওর কাছে এগিয়ে গেল। ওকে কোলে তুলে নিতেই ছোট্ট টুয়েঙ্কেল তার নরম হাত দুটো দিয়ে তৃষার গাল জড়িয়ে ধরলো। ওর আধো আধো বোল আর নিষ্পাপ হাসি যেন তৃষার সকালটাকে আরো ঝলমলে করে তুললো। তৃষা টুয়েঙ্কেলের নাকে নিজের নাক ঘষে দিয়ে আদুরে গলায় বলল, গুড মর্নিং মাই লিটল প্রিন্সেস। রাতে ঘুম কেমন হয়েছে মাম্মাম? টুয়েঙ্কেল হাতায় হাই তুলে তৃষার গাল টিপে দিয়ে বলল, গুড মর্নিং বানি। ইয়েস বাট বানি, ইউ লুক সো রেড। তোমার গাল দুটো আপেলের মতো লাল হয়ে আছে কেন? আর ইউ সিক? টুয়েঙ্কেলের বাচ্চা বাচ্চা প্রশ্নে তৃষার হকচকিয়ে গেল। গলার দাগগুলো আড়াল করতে ওড়নাটা আরও একটু টেনে দিয়ে আমতা আমতা করে বলল, নো ডার্লিং, আই অ্যাম টোটালি ফাইন। রোদে বোধহয় এমন দেখাচ্ছে। কাম অন, লেটস গেট রেডি। আজ কিন্তু আমরা বিচে অনেক মজা করবো, ওকে? টুয়েঙ্কেল খুশিতে তালি বাজিয়ে উঠল। ও তৃষার কোল থেকে নামতে নামতে বলল, ও ইয়েস, আই ওয়ান্ট টু বিল্ড এ বিগ স্যান্ড ক্যাসেল। আর পাপা কোথায়? পাপা কি এখনো ঘুমাচ্ছে? সো লেজি। তৃষা হাসলো ও টুয়েঙ্কেলের গালে একটু চুমু খেয়ে বলল, পাপা ইজ স্টিল স্লিপিং। রাতভর অনেক গান বাজনা করেছে তো, তাই হয়তো টায়ার্ড। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি পাপাকে ডেকে দিয়েছি। ডোন্ট ওয়ারি, উই উইল হ্যাভ এ ব্লাস্ট টুডে। টুয়েঙ্কেল নেচে কুদে ওয়াশরুমে ঢুকে যেতেই কক্ষ জুড়ে স্তব্ধতার ঘাঁটি গড়ালো। ও ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালো। আর্য এখনো অঘরে ঘুমাচ্ছে। শান্ত সুটম সেই মুখবয়বে ভোরের অবাধ্য রোদ্দুর এসে লুটোপুটো খাচ্ছে। তৃষা বিছানায় একটু ঝুঁকে আলতো করে আর্যর কাঁধে ধরে নাড়া দিল। এই যে মিস্টার, অনেক হয়েছে, এবার উঠুন। আর্যর ঘুমের ঘোর কাটলো না। ও কেবল বিরক্তির এক অস্ফুট শব্দ করে পাশ ফিরে শুতে চাইল। তৃষা এবার একটু জোর দিয়েই ওর হাত ধরে টানলো। আর্য আধবোঝা চোখে এবার তৃষার দিকে তাকিয়ে বিদ্যুৎ স্পিরিটের মতো সোজা হয়ে বসলো। ওর চোখে মুখে তখন কাল রাতের সেই ঘোর আর ভোরের স্নিগ্ধতার এক অদ্ভুত সন্ধি। আজ নিজের অবিন্যস্ত চুল হাতে চালিয়ে বাঁকা হেসে বলল, গুড মর্নিং মিসেস জেহসান। তোমার তো দেখছি এনার্জি লেভেল একদম হাই। কাল রাতের পেনাল্টি সেশনের পর আমি তো ভেবেছিলাম তুমি আজ বিছানা ছাড়বেই না। তৃষা লজ্জায় যেন কুঁকড়ে গেল। ওড়না দিয়ে গলাটা আরও একটু আড়াল করে মেকি রাগ দেখিয়ে বলল, আপনার এই বাজে বকা বন্ধ করুন তো। টুয়েঙ্কেল কিন্তু উঠে পড়েছে। ও এখন দেখলেই বুঝবে ওর পাপা কত বড় একটা ড্রামা কিং। আর্য বিছানা ছেড়ে উঠে তৃষার একদম কাছে এসে দাঁড়ালো। তৃষা পিছিয়ে যেতে চাইলো। আর্য দীর্ঘদেহী অবয়ব ওকে যেন দেওয়ালের সাথে বন্দি করে ফেললো। আর্য আলতো করে তৃষার কানের লতি ছুঁয়ে ফিসফিস করে বলল, ড্রামা কিং? আই থিঙ্ক আই অ্যাম মোর অব এ রোমান্টিক ডিক্টেটর। আর বাই দ্য ওয়ে, ওর ওড়না দিয়ে নীলচে দাগগুলো ঢাকার চেষ্টা করে লাভ নেই মাই লাভ। ওগুলো আমার পার্সোনাল সিগনেচার। ইট লুকস প্রিটি অন ইউ। তৃষা আর্যর বুকে আলতো একটা কিল মেরে বলল, ইউ আর ইম্পসিবল ক্যাপ্টেন। যান বলছি, ফ্রেশ হয়ে নিন। আর্য তৃষার কপালে একটা চটজলদি চুমু খেয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে পিছন ফিরে তাকালো। চোখে সেই চিরচেনা দুষ্টামি নিয়ে বলল, ওকে ম্যাম, আপনার হুকুম শিরোধার্য, বাট বি রেডি ফর। তৃষা চোখ পাকাতেই আর্য তৎক্ষণাৎ চলতি পায়ে ওয়াশরুমে প্রবেশ করলেও ও যেতেই তৃষা দীর্ঘশ্বাস ছেড়ে মুচকি আসলো। দরিয়াপুর গ্রামে আবহাওয়া বড্ড গুমোটবদ্ধ আজ। আকাশ জুড়ে মেঘের আনাগোনা চললেও বিমল নদীর তীরে বাতাসের হাহাকার মেহসানার বুকের ভিতরের শূন্যতাকেই যেন বারবার মনে করিয়ে দিচ্ছে। আদ্রিয়ান আর মেহসানা এইমাত্র মেহসানার মায়ের কবরের পাশে শেষবারের মতো দাঁড়িয়ে দোয়া সেরে ফেলল। আজ ওরা গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা দেবে। মাহাতাব সাহেব উঠোনের এক কোণে স্থবিত হয়ে দাঁড়িয়ে আছেন। মেহসানা ধীর পায়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। ওর দু চোখে নোনা জলের ধারা তখন শুকায়নি। মাহাতাব সাহেব মেয়ের মাথায় হাত রেখে কম্পিত কণ্ঠে বলল, মারে, নিজের খেয়াল রাখিস। এই অবাকা বাপ তোর কিছুই দিতে পারলো না, শুধু অপমানের বোঝা ছাড়া। মেহসানা ফুপিয়ে উঠে বাবার হাত দুটো চেপে ধরল। পাশেই দাঁড়িয়ে থাকা আদ্রিয়ান মাহতাব সাহেবের কাঁধে হাত রেখে আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, আঙ্কেল প্লিজ ডোন্ট ব্লেম ইয়োর সেলফ। মেহসানাকে আপনি আমার হাতে তুলে দিয়েছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আই প্রমিস ওর চোখে আমি আর কোনোদিন অশ্রু জমতে দেবো না। শি উইল বি সেফ অ্যান্ড হ্যাপি উইথ মি।
মাহতাব সাহেব ঝাপসা চোখে আদ্রিয়ানের দিকে তাকালেন। আদ্রিয়ান মেহসানার দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, মেহসানা, ইটস টাইম টু গো। নিজেকে শক্ত করো, জীবনটা অনেক বড় আর আমাদের অনেকটা পথ একসাথে চলতে হবে। ইউ হ্যাভ টু বি ব্রেভ ফেয়ার আস। মেহসানা অশ্রুসিক্ত চোখে একবার নিজের চেনা উঠোন, বড় ঘরের বারান্দায় পানে চাইল। সব স্মৃতি যেন আজ এক মাটির খাঁচায় বন্দী হয়ে রইল। ও ধরা গলায় বলল, আই নো। চলুন বাবা, তুমি ঠিকমতো ওষুধ খেও আর নিজের যত্ন নিও। আমি গেলেই যেন সব ভুলে থেকো না। আদ্রিয়ান মেহসানার হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিল। আড়ষ্টহীন এক পরম নির্ভরশীল স্পর্শ অনুভব করে মেহসানা শিউরে উঠল। ওর গাড়ির দিকে এগোতে লাগলো। পিছনে মেহতাব সাহেব তাকিয়ে রইলেন ধূসর রাস্তার দিকে, যেখানে তার কলিজার টুকরোটি এক নতুন পরিচয়, নতুন গন্তব্যের দিকে পা বাড়াচ্ছে আজ। গাড়ি চলতে শুরু করেছে অনেকক্ষণ হলো। দুপাশে ধূসর প্রান্তের আর মেঠো পথ দ্রুত পিছনে ছুটে পালাচ্ছে। মেহসানা জানলার বাইরে এক মনে চেয়ে আছে। হঠাৎ বুকটা খা খা করে উঠল ওর। এক দরুণ তৃষ্ণার ওর কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গেল। নিজের অস্বস্তিটুকু লুকানোর চেষ্টা করলেও আদ্রিয়ান তীক্ষ্ণ নজরে এড়ালো না। মেহসানা কিছু বলার আগে আদ্রিয়ান হাত বাড়িয়ে পাশের পানির পাত্রটি তুলে নিল, কিন্তু হায়, পাত্রটি শূন্য। এক ফোঁটা জলও অবশিষ্ট নেই তাতে। আদ্রিয়ান একবার জানলার কাছ দিয়ে বাইরের রুক্ষ জনপদের দিকে দৃষ্টি মেলালো। যতদূর চোখ যায় কোনো দোকানপাটের চিহ্নমাত্র নেই। গ্রাম্য নিস্তব্ধতা যেন চারদিকে ঘিরে ধরেছে। হুট করে ওর চোখে পড়ল পথের ধারে একলা দাঁড়িয়ে থাকা একটি জরাজীর্ণ টিউবওয়েল। জনমানবহীন সেই প্রান্তরে ওটাই যেন তৃষ্ণার্তের পরম ভরসা। আদ্রিয়ান তৎক্ষণাৎ ব্রেক কষালো। গাড়ি স্থির হতেই অত্যন্ত তৎপরতার সাথে দরজা খুলে নিচে নেমে পড়ল। এদিকে গাড়িটা আকস্মিক ব্রেক কষাতেই মেহসানা সংবিত ফিরে পেল। জানলার বাইরে ধূসর ধূলিকণাগুলো থিতু হতেই ও দেখল আদ্রিয়ান দরজা খুলে দ্রুত নিচে নেমে যাচ্ছে। ও অবাক হয়ে জানলার কাছে নামিয়ে একটু গলা উঁচিয়ে ডাকলো, এই যে, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কোথায় যাচ্ছেন? গাড়ি কি নষ্ট হয়ে গেল নাকি? আদ্রিয়ান একবার পিছন ফিরে মেহসানার দিকে তাকালো। টিউবওয়েলটার দিকে এগোতে এগোতে বলল, গাড়ি ঠিক আছে মিসেস সার্জেন্ট। আপনার ওই শুকিয়ে যাওয়া কণ্ঠনালী আর ফ্যাকাশে মুখ দেখে মনে হচ্ছে আপনি যে কোনো মুহূর্তে সাহারা মরুভূমি হয়ে যাবেন। সো আই অ্যাম জাস্ট ট্রাইং টু সেভ ইউ ফ্রম ডিহাইড্রেশন। ডোন্ট মুভ। আমি আসছি। মেহসানা বিড়বিড় করে বলল, আজ তো একটা পাগল। পর মুহূর্তে গলা উঁচিয়ে বলল, এই রোদের মধ্যে টিউবওয়েলের চেপে জল আনতে হবে না, আমি না হয় একটু সহ্য করে নিতাম। আদ্রিয়ান ততক্ষণে জরাজীর্ণ টিউবওয়েলটির হাতল ধরেছে। হাতলটি নাড়তেই ক্যাচক্যাচ শব্দে নিস্তব্ধ প্রান্তরটা কেঁপে উঠল। কিছুক্ষণ চেষ্টার পর যখন মাটির গভীর থেকে শীতল জল বেরিয়ে এলো, আদ্রিয়ান হাতের অজালা ভরেই সেই জল মুখে চুখে দিল। ওর শার্টের হাতা কোণে পর্যন্ত গোটানো, কপাল বিন্দু বিন্দু ঘাম। ও পানির বোতলটা ভরে দ্রুত গাড়ির দিকে ফিরে এলো। গাড়ির ভিতরে ঢুকে ও বোতলের মুখটা খুলে মেহসানার দিকে বাড়িয়ে দিল। মেহসানা বোতলটা হাতে নিতে নিতে আর চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। রোদে আদ্রিয়ানের ফর্সা মুখটা একটু তামাটে হয়ে গেছে। ও একটু চুমুক জল খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, থ্যাঙ্কস, বাট আপনি কি করে বুঝলেন আমার এত তেষ্টা পেয়েছিল? আদ্রিয়ান সিট বেল্ট বাঁধতে বাঁধতে একচিলতে বাঁকা হাসি হাসল। মেহসানের চোখের মণি বরাবর তাকিয়ে ও গভীর স্বরে বলল, ম্যাজিক। আমি তো আর আপনার মতো সাউন্ড বক্স না যে সব সময় চিৎকার করবো। ছোট ছোট জিনিসগুলো আমি বুঝি। মেহসানা কিছু বলতে গিয়েও থামলো। এক ঝলক আর দৃষ্টিতে তাকালো পাশে বসা মানুষটার দিকে। কিসের টিকিট এটা? তৃষা সুর নেত্রে চাইলো। দেখলো আয়নায় সম্মুখে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করছিল আর্য। তৃষার প্রশ্নেও আয়নায় প্রতিফলিত তৃষার বিস্মিত চোখের উপর নিজের স্থির দৃষ্টি স্থাপন করে শান্ত স্বরে বলল, সেন্ট মার্টিনের। তৃষা বিস্ময় কাটিয়ে কিছু বলার সুযোগ পাওয়ার আগেই ছোট্ট টুয়েঙ্কেলে ঝড়ের বেগে পিছন থেকে ওকে জাপটে ধরলো। উত্তেজনায় টাইটম্বুর গলায় বলল, সারপ্রাইজ বানি। তৃষার বিস্ময় এবার বাধা ভাঙল। ও আলতো করে টুয়েঙ্কেলকে নিজের সামনে ঘুরিয়ে এনে ওর আদুরে তুলতুলে গাল দুটো টিপে টিপে ধরে কৌতূহলী চোখে আর্যর দিকে তাকালো। আর্য হাত ঘড়িটা পড়তে পড়তে চোখের ইশারায় টুয়েঙ্কেলকে কিছু একটা ইঙ্গিত করলো। টুয়েঙ্কেল অমনি তৃষার গলা জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলল, জানো বানি, আমরা অনেক আগে থেকে এটা প্ল্যান করে রেখেছিলাম। তুমি একদিন বলেছিলে না সেন্ট মার্টিন খুব পছন্দ, তাই তুমি যখন মামাইদের বাসায় গিয়েছিলে না, আমি তা পাপাকে বলে দিয়েছিলাম। পাপা তখন বলল, বাণীকে একদম বলা যাবে না, আমরা ওকে সারপ্রাইজ দেবো। তাই পাপা তোমাকে না জানিয়ে সব টিকিট কেটে ফেলেছে। বুঝেছো এবার? তৃষা বিমুগ্ধ হয়ে তাকিয়ে রইল বাবা মেয়ের এই মিষ্টি ষড়যন্ত্রের দিকে। পুচকে পুতুল তুল্য মেয়েটি যে এত বড় একটা গোপন কথা পেটে চেপে রেখেছিল তা ভেবেও অবাক না হয়ে পারল না আর্য। তৃষার এই কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে তৃষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ছোট্ট গুপ্তচরটা কিন্তু বেশ কাজের, তাই না মিসেস জোহসান? তৃষা হাসবে নাকি রাগ করবে বুঝে উঠতে পারল না। একচিলতে শান্তির হাসি খেলে গেল ওষ্ঠধর প্রান্তে। অদ্ভুতভাবে কোনো তিক্ততা বা অভিযোগ ছাড়াই আদ্রিয়ানের পরিবার মেহসানাকে বরণ করে নিয়েছে। বিশেষত হামিদা বেগম মেহসানাকে দেখা মাত্রই বুকে টেনে নিয়েছিলেন। আদ্রিয়ান সবটা বলেছে ওদের। আদ্রিয়ানের কক্ষের বৃহৎ সোফায় মেহসানার পাশে বসে হামিদা বেগমের হাত দুটো সস্নেহে নিজের হাতের মুঠোয় পুরে নিলেন। মেহসানার ম্লান মুখের দিকে তাকিয়ে ব্যথিত কণ্ঠে বললেন, মারে, এত বড় একটা শোকের খবর আমাদের গোপন রাখলি কেন? তোর মা চলে গেলেন আর আমরা শেষবার ওনার মুখটা পর্যন্ত দেখতে পারলাম না। এই দুঃখ আমার মনে আজীবন থেকে যাবে। মেহসানা মাথা নিচু করে রইল। চক্ষু কার্নিশে অশ্রুকণা চিকচিক করছে। যে কোনো মুহূর্তেই টুপটাপ ঝরে পড়বে তা। হামিদা বেগম আঁচল দিয়ে মেহসানার চোখ মুছিয়ে দিয়ে বললেন,
সব সয়ে নিতে হয় মাম, যা হারিয়েছিস তা আর ফিরবে না। কিন্তু এখন থেকে আমরাই তোর সব। আদ্রিয়ান যেমন আমার ছেলে, তুইও আজ থেকে আমার সেই আদরের মেয়ে। কোনো কিছু নিয়ে মন খারাপ করবি না। হামিদা বেগম মৃদু হেসে মেহসানের মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন, বললেন, এখন অনেক ক্লান্ত তুই, যা একটু জিরিয়ে নে, আমি তোর জন্য খাবার পাঠাতে বলেছি। হামিদা বেগম ঘর থেকে বেরিয়ে যেতে আদ্রিয়ান ধীর পায়ে ঘরে প্রবেশ করলো ও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মেহসানের শান্ত বিম্বটি দেখে এক পলক তাকিয়েছিল। তারপর এগিয়ে এসে ওর মুখোমুখি দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, বলেছিলাম না আমার আম্মু তোমাকে ঠিক পছন্দ করে নেবেন। এখন তো দেখছি আমার গুরুত্ব কমে তোমার পাল্লায় ভারী হয়ে যাচ্ছে। মেহসানা ম্লান হেসে আদ্রিয়ানের চোখের দিকে চাইলো। এই বাড়িটা আজ থেকে তোমার নিরাপদ আশ্রয়, থুরি মিসেস। এখানে শুধু অধিকার নয়, এক আকাশ ভালোবাসা পাবে। শুধু নিজেকে আর একা ভেবো না। সময়টা অপরাহ্নের পূর্ব লগ্ন। রৌদ্রের তপ্ততা না থাকলেও বাতাসে ভ্যাপসা গরম বিদ্যমান। নীলাম্বরী সমুদ্র আর দিগন্তের নীলিমা এখানে এসে যেন একাকার হয়ে মিশে গেছে। স্ফটিক অস্বচ্ছ নীল জলরাশির বক্ষদেশে স্বর্ণরঙ্গা রৌদ্র রশ্মি অপার্থিব দূতির সৃষ্টি করছে। প্রায় ঘণ্টাখানেক হলো এখানে এসে পৌঁছেছে তৃষারা। রৌদ্রের কিঞ্চিৎ স্তিমিত হয়ে আসার সৈকত জনাকীর্ণ হতে শুরু করেছে। সেন্ট মার্টিনের স্বচ্ছ ফিরোজা জলরাশি সৈকতের প্রবাল পাথরে আছড়ে পড়ছে। আর্য সৈকতের বালুকা ভূমিতে দাঁড়িয়ে সমুদ্রের অনন্ত বিস্তার অবলোকন করছিল। ওর পরনে সাদা লিনেন শার্টের সাথে নীল রঙের ট্রাউজার। আকস্মিক পিছনে ভেসে এলো টুয়েঙ্কেলের মিষ্টি কণ্ঠস্বর, পাপা লুক অ্যাট আস, বানি আর আমাকে কেমন লাগছে দেখো তো। আর্য ধীরালয়ে পিছনে ফিরতেই ওর চোখের মনে স্থির হলো। কোলাহল ছাপিয়ে মুগ্ধ দৃষ্টি নিবদ্ধ হলো এক বিমোহিত সৌন্দর্যের অধিকারিণী রমণী আর তার পার্শ্ববর্তী ছোট্ট রাজকুমারীটির পানে। দুজনের পরনের এক রঙের শাড়ি, হালকা নীল রঙা, একই রকম করে বাঁধা চুল, একইভাবে বিনুনির ভাঁজে গাঁথা কাঠগোলাপ। দুজনের ডাগর চক্ষুতেই স্পষ্ট চিকন আইলাইনারের চিকন আঁচড়। সম্মিলিত দৃষ্টি মেলে চেয়ে থাকলো আর্য। তৃষা বক্র হাসির রেখা ফুটিয়ে এগিয়ে এসে দুষ্টুমির ছলে আর্যর সম্মুখে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার। এতক্ষণ ধ্যান ভাঙল আর্যর। ও এবার নিজের চোখের পলক ঝাপটালো চোখের কোটায়। তখন রাজ্যের বিস্ময়, তার মুগ্ধতা মিলেমিশে একাকার। ও এক পা এগিয়ে এসে তৃষার কোমর জড়িয়ে ধরল। আর্যর গভীর চাহনি তৃষার অস্বস্তি বাড়িয়ে দিলেও ও এবার আর সরার চেষ্টা করলো না। আর্য নিচু স্বরে তৃষার কানের কাছে ফিসফিস করে বলল, I am speechless, my queen. You are looking like a dream in this outfit. তৃষা লজ্জায় আর্যর শার্টের কলারটা একটু টেনে ঠিক করে দিতে দিতে বলল, আর আপনার মেয়েকে? প্রিন্সেস তো সবসময় বিউটিফুল, বাট কুইন ইজ সামথিং এলস। ইউ নো মাই কুইন। তোমাকে রূপে দেখে আমার হার্টবিট অলরেডি আউট অফ কন্ট্রোল। ডু ইউ ওয়ান্ট টু বি দ্য রিজন অফ মাই হার্ট ফেলিওর? তৃষা আর্যর বুকে আলতো চাপ দিয়ে শাসনের স্বরে বলল, আবার এই উল্টাপাল্টা কথা, জাস্ট শাট আপ। আর্য প্রসারিত হাসলো। তৃষার কোমরে ওর হাতের বাঁধনটা আর একটু নিবিড় করে গভীর চোখে তাকিয়ে বলল, গুড বয় হওয়ার ট্রাই তো অনেক করলাম মিসেস এহসান, বাট নিজের সুন্দরী বউকে এত সাজুগুজু অবস্থায় দেখলে তো ভালো মানুষের মাথা ঠিক থাকার কথা নয়। ইউ আর লুকিং অ্যাবসলিউটলি স্টানিং। তৃষা লজ্জিত হাসিতে আর্যর শার্টের বোতাম নিয়ে নড়াচড়া করতে করতে বলল, হয়েছে, অনেক প্রশংসা করেছেন, এবার একটু টুয়েঙ্কেলের দিকে তাকান তো। ও তো অলরেডি সমুদ্রের সাথে মিতালি শুরু করে দিয়েছে। ওরা দুজনেই দেখলো ডাগর চোখের সেই ছোট্ট রাজকন্যাটি হাত দুয়েক দূরে প্রবাল পাথরের উপর দিয়ে আপন মনে হেঁটে বেড়াচ্ছে। ওর ছোট্ট দুই হাতে ধরা দুটো কাঁচি ঝিনুক। হঠাৎ টুয়েঙ্কেল পিছু ফিরে আর্য আর তৃষার দিকে তাকিয়ে হাতছানি দিয়ে ডাকলো, পাপা, বানি, কাম কুইক, দেখো, ওয়াটার ইজ সো ক্লিয়ার। আমি ফিশ দেখতে পাচ্ছি। তৃষা আর্যর বাঁধন থেকে আলতো করে নিজেকে ছাড়িয়ে নিয়ে শাড়িটা খানিক গুছিয়ে টুয়েঙ্কেলের দিকে দৌড় দিল। হালকা নীল শাড়িটা বাতাসের ঝাপটায় সমুদ্রের ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে উঠছে। তৃষা চিৎকার করে বলল, মাম্মা ওয়েট, ওখানে পাথর পিচ্ছিল, তুমি দৌড়াবে না। টুয়েঙ্কেল হাসতে হাসতে আরও একটু দূরে সরে গিয়ে বলল, নো বানি, ইউ আর সো স্লো। পাপা, কাম অন, বানিকে হেল্প করো আমাকে ধরতে। আর্য পকেটে হাত গুজে সমুদ্রের সেই সিক্ত বালুকা ভূমির উপর দিয়ে ধীরে কদমে হাঁটছে। ওর দৃষ্টির পুরোটা জুড়েই তৃষা আর টুয়েঙ্কেল। তৃষা যখন টুয়েঙ্কেলকে প্রায় ধরে ফেলেছে, তখনই টুয়েঙ্কেল এক চিলতে দুষ্ট হাসি দিয়ে আবার দৌড় লাগালো। তৃষার শাড়ির আঁচলটা লুটিয়ে পড়েছে প্রবল পাথরের গায়ে। সে সেটা এক হাতে টেনে ধরে অন্য হাতে টুয়েঙ্কেলকে ধরার আপ্রাণ চেষ্টা করছে। আর্য পাশ থেকে হাসলো, বলল, দ্যাটস মাই গার্ল, রান প্রিন্সেস। বানি কিন্তু আজ হাঁপিয়ে যাচ্ছে। তৃষা এক মুহূর্ত থেমে আর্যর দিকে তাকিয়ে কৃত্রিম রাগে চেঁচিয়ে বলল, আপনি ওখানে দাঁড়িয়ে হাসছেন কেন? কাম অ্যান্ড হেল্প মি টু ক্যাচ হার। তুমি ধরো। আপনি আসবেন? নো, বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি আপনি দৌড়াতে পারেন না। এবার আতে ঘা লাগলো আর্যের। সে দৌড়াতে পারে না মানে? উল্টাপাল্টা বকো না। আমি কোনো উল্টাপাল্টা বকছি না, পারেন তো ধরে দেখান। বলেই দৌড় লাগালো তৃষা। তবে এবার আর থেমে থাকলো না আর্য। এবার ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো। এক ঝটকায় ও তৃষার হাতটা খপ করে ধরে পাশ থেকে টুয়েঙ্কেলকে পাঁজো কোলে করে তুলে নিল। টুয়েঙ্কেল খুশিতে আত্মহারা হয়ে আর্যর গলায় জড়িয়ে ধরলো। আর্য অন্য হাত দিয়ে তৃষার কোমর জড়িয়ে ধরলো। সেন্ট মার্টিনের সেই নীল জলরাশির তীরে অস্তগামী সূর্যের রক্তিম আভায় তিনটি প্রাণের এই খুনসুটিপূর্ণ সুখের অবতারণা করছে। আর্য তৃষার কপালে নিজের কপাল ঠেকিয়ে মৃদু স্বরে বলল,
Look at this, Mrs. Ehoshan. This is my whole world. You, me, and our little world. আই প্রমিস এই নীল সমুদ্রের মতোই আমাদের ভালোবাসাটা সবসময় এমন গভীর হয়ে স্বচ্ছ থাকবে। তৃষা আর্যর কাঁধে মাথা রেখে পরম তৃপ্তিতে চোখ বুজল। ওর মনে হলো জীবনের সমস্ত পাওয়া না পাওয়ার হিসেব যেন এই নীল নির্জনতায় এসে ফিরেছে। হঠাৎ গুনগুনিয়ে গান ধরলো ও। সুখের এই সাগরে ঢেউয়ে ঢেউয়ে দুজনেই একসাথে ভেসে যায়। সঙ্গে সঙ্গে আর্যের প্রত্যুত্তর ভেসে এলো, ভেসে ভেসে ভালোবেসে সারা জীবন বাঁচতে চাই। তৃষা আর্যের দিকে তাকিয়ে মুচকি হেসে গাইল, তোমায় জুড়ে বহুদূর যাব কোথায়, এই জীবনে এত প্রেম পাবো কোথায়। আর্য তৃষার ললাটে দীর্ঘ প্রেম পরশ এঁকে গাইল, তোমায় ছেড়ে বহুদূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। নিশতি রাত, নিস্তব্ধতা গ্রাস করেছে চরাচর, নির্জনতা ভাঙছে প্রবালে আছড়ে পড়া সামুদ্রিক গর্জন। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা বেজে 57 মিনিট। সেন্ট মার্টিনের বিলাসবহুল ব্লু মেরিন রিসোর্ট এর কক্ষটিতে মায়াবী আবছায়া অন্ধকার। দরজার এপাশে একজোড়া সতেজ কাঠগোলাপের তোড়া হাতে অবস্থান করেছে শাড়ি পরিহিত তৃষা আর টুইঙ্কেল। আর্যকে এক প্রকার মিথ্যে অজুহাতে সৌকৌশলে এক রাতে রুমের বাইরে পাঠিয়েছে তৃষা। তবে উদ্দেশ্যটা খুব মিষ্টি। আজ 22শে অক্টোবর, মাত্র 3 মিনিটের ব্যবধানে 31-এর কোটায় তা রাখবে আর্য। আকস্মিক দরজার হাতল নড়ে ওঠায় মৃদু শব্দ হলো। বিস্মিত আর্য কক্ষে প্রবেশ মাত্র ওর দৃষ্টিগোচর হলো সমগ্র রূপ ঘুটঘুটে অন্ধকার নিমজ্জিত। ও কিছু বলতে যাবে তার আগেই ঘড়ির কাঁটায় ছুঁয়ে গেল রাত 12টার ঘরে। মুহূর্তেই স্নিগ্ধ আলোকসজ্জায় উদ্ভাসিত হয়ে উঠল পুরো ঘর। আর্য কিছু বুঝে ওঠার আগেই এতক্ষণ নিষ্ক্রিয় ও শান্ত থাকা টুইঙ্কেল এক লাফে গিয়ে আর্যর পা জড়িয়ে ধরে চিলতে হেসে চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে পাপা। আর্য হচকিয়ে নয়নে তাকালো। ঠিক ওর সম্মুখে শাড়ির আঁচল উড়িয়ে ওর বিমোহিত চোখের উপর নিজের গভীর ও অনুরাগী দৃষ্টি স্থাপন করে ঠোঁটের কোণে এক চিলতে ভালোবাসার হাসি ফুটিয়ে মৃদু স্বরে তৃষা বলল, হ্যাপি বার্থডে মাই ক্যাপ্টেন। বিস্ময়ের রেশটুকু আর্যর চোখ কোঠরে তখন স্পষ্ট। ও পলকহীন দৃষ্টিতে চেয়ে রইল তৃষার পানে। চাঁদের ম্লান আলো আর ঘরের মৃদু লণ্ঠনের আভায় নীলাম্বরী তৃষাকে কোনো অপার্থিব মায়ার মতো ঠেকছে। আর্য এক পা এগিয়ে এসে টুইঙ্কেলকে কোলে ঘেঁষে তুলে নিল। ওর কপালে পরম মমতা একটা চুমু খেয়ে তৃষার দিকে তাকিয়ে গভীর মাদকতার কণ্ঠে বলল, সো দিস ওয়াজ দ্য সিক্রেট মিশন, মিসেস এহসান। আর আমি ভেবেছিলাম এত রাতে হুট করে আমার জন্য ব্ল্যাক কফি আনার ডিমান্ড কেন তুললে। ইউ বোথ আর গ্রেট কনসিপিরেটিস মাই মাস্ট সে। তৃষা আলতো হেসে টেবিলের উপর বিদ্যমান কেকটির দিকে ইঙ্গিত করলো। কেকের উপর জলজল করছে দুটো মোমবাতি, শিখাগুলো উন্মাদ পবনের তোড়ে কিঞ্চিত কম্পিত। তৃষা আর্যের হাত ধরে টেবিলের কাছে টেনে নিয়ে এসে বলল, অনেক বেশি কথা বলেন আপনি, নাও স্টপ টকিং অ্যান্ড কাট দ্য কেক। টাইম কিন্তু পার হয়ে যাচ্ছে। টুইঙ্কেল আর্যর কোল থেকে নেমে খুশিতে তালি বাজিয়ে উঠল, ইয়েস পাপা, কুইক কুইক, আই ওয়ান্ট টু টেস্ট দ্য চকলেট। আর্য তৃষা আর টুইঙ্কেলকে নিজের দু বাহুর বন্ধনে জড়িয়ে ধরে একসাথে কেকের উপর ছুরি চালালো। মোমবাতির আলোয় 3টি মুখের প্রতিচ্ছবি এক টুকরো নিখাত সুখের জলছবি হয়ে ধরা দিচ্ছে। আর্য কেকের প্রথম অংশটুকু কেটে টুইঙ্কেলের মুখে তুলে দিল। তারপর আলতো করে এক টুকরো কেক তৃষার ওষ্ঠপুটে ছুঁয়ে দিয়েতেই তৃষা দুষ্টুমির ছলে আর্যর আঙুলে আলতো কামড় কাটার ভঙ্গি করলো। আর্য মুচকি হেসে তৃষার কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে কি যেন বলল। সঙ্গে সঙ্গে লজ্জায় নুয়ে পড়া তৃষা আর্যর বুকে আলতো ধাক্কা দিয়ে বলল, বাচ্চার সামনে অন্তত একটু ভদ্র হন ক্যাপ্টেন। বলেই টুইঙ্কেলের দিকে সম্মিলিত দৃষ্টি নিক্ষেপ করলো দুজনে। তবে সারাদিনে সাপুড়ের ক্লান্তি আর সমুদ্রের নোনা হওয়ায় তোড়ে ছোট্ট রাজকুমারীর চোখের পাতা ততক্ষণে ভারী হয়ে এসেছে। ও সোফায় এক কোণে মাথা রেখে অঘরে তলিয়ে গেছে ঘুমের দেশে। ও নিষ্পাপ মুখখানিতে তখনও লেগে আছে কেকের সামান্য চকলেট ক্রাস্ট। তৃষা মৃদু হেসে এগিয়ে গেল ও টুইঙ্কেলকে আলতো করে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বিছানার পাশ থেকে ঘুরে দাঁড়াতেই ওর দৃষ্টিগোচর হলো আর্য এতক্ষণ ধরে একমনে ওর প্রতিটি নড়াচড়া অবলোকন করছিল। ওই স্থির তৃষ্ণার্ত দৃষ্টি তৃষার বুকের ভিতর এক অদ্ভুত কম্পনের সৃষ্টি করলো। আর্য ধীর কদমে তৃষার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। লোনা বাতাসের শীতলতাকে তুচ্ছ করে আর্যর শরীরের চেনা মদির ঘ্রাণ তৃষাকে আবার আচ্ছন্ন করে তুলতে ব্যস্ত। তৃষা আনমনে ধীর পায়ে এক কদম পিছিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার একটা দুর্বল চেষ্টা করতে আর্য ক্ষিপ্র হস্তে তবে পরম যত্নে তৃষার কোমর জড়িয়ে নিজের দৃঢ় বাহুবন্ধনে আবদ্ধ করলো। কোথায় যাচ্ছেন ম্যাডাম? আচমকা এই বাঁধনে তৃষার শ্বাস আটকে যাওয়ার উপক্রম। ও চোখের পলক দ্রুত ফেলে কিছুটা আমতা আমতা করে তোতলানো কণ্ঠে বলল, কোথায় যাব? আমি ঘুমাতে যাচ্ছি, ছাড়ুন এবার। আর্য ঠোঁটের কোণে তখন এক চিলতে চতুর মাদকতমায় হাসি ও তৃষাকে আরও এক চুল কাছাকাছি টেনে নিল। এতই কাছে যে ওর তপ্ত নিঃশ্বাস তখন তৃষার কপালে আছড়ে পড়ছে। আর্য গভীর চোখে তৃষার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ঘুমাতে যাচ্ছেন মানে? ঘুমাতে যাচ্ছি মানে ঘুমাতে যাচ্ছি, বিস্তর ঘুম আসছে আমার। আর্য ওষ্ঠ্যধার প্রান্তে বক্র হাসির রেখা ফুটিয়ে বলল, এত নার্ভাস কেন ম্যাম? আপনাকে মানে আপনার মতলব সুবিধা লাগছে না? আমি কিছু করেছি? তৃষা আর্যর বুকের উপর দুহাত রেখে নিজেকে সামান্য দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, করেননি, তবে করার ধান্দায় আছেন। এই যে এভাবে মাঝরাতে একটা মেয়েকে আটকে রেখেছেন, একে কি বলে শুনি? ক্যাপ্টেন এহসানের এই আইনের প্রতি কোনো শ্রদ্ধা নেই?
আর্য তৃষার কোমর জড়িয়ে থাকা বাহুডোর আরেকটু শক্ত করে ওর মুখের আরও কাছাকাছি ঝুঁকে এলো। তৃষার কানের লতিতে নিজের ওষ্ঠধর ছুঁয়ে একদম ফিসফিস গলায় বলল, নিজের বিবাহিত স্ত্রীকে নিজের জন্মদিনে ভালোবাসার জালে আটকে রাখাটা কোনো অপরাধের আওতায় পড়ে না মিসেস ইহসান। আর তাছাড়া এখানে কিসের জন্য এসেছি সেটা কি ভুলে গেলেন ম্যাডাম? আজ রাতে তো আপনার কোনো বিস্তার নেই। আর্যর তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া তৃষার ঘাড়ে এক তীব্র শিহরণ জাগিয়ে তুলল। তৃষা বিস্ফোরিত নয়নে তাকালো আর্যর দিকে। ওর দুই গালে তখন লজ্জার গাঢ় লালিমার আস্তরণ পড়েছে। ও চোখে দুটো জোরালো ভাব বুঝে ফেলে কোনো মতে বলল, আপনি কিন্তু খুব দুষ্টু হয়ে যাচ্ছেন ক্যাপ্টেন, ছাড়ুন না, টুইঙ্কেল জেগে যাবে তো। ও গভীর ঘুম আর আজ আমাদের মাঝে কাউকে আসতে দিচ্ছি না ম্যাডাম, আজকের রাতে শুধু তোমার আর আমার। আর্যর কণ্ঠের সেই আদিম বেকুলতা আর তীব্র অনুরাগ তৃষার সমস্ত প্রতিরোধকে এক মুহূর্তেই বালির বাঁধের মতো গুঁড়িয়ে দিল। আর্য ওর এক হাত দিয়ে তৃষার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। লণ্ঠনের ম্লান আলোয় নীলাম্বরী শাড়িতে তৃষাকে অপ্সরার ন্যায় অপার্থিব লাগছে। আর্যর তৃষ্ণার্ত চোখজোড়া তৃষার কাঁপতে থাকা ওষ্ঠপুটে এসে থমকে দাঁড়ালো। রুমের খোলা জানলা দিয়ে সেন্ট মার্টিনের নোনা বাতাস শাঁসা করে ভিতরে ঢুকে তৃষার শাড়ির আঁচলটাকে অবাধ্য করে তুলেছে। বাইরে প্রবলে আছড়ে পড়া সমুদ্রের গর্জন যেন ওদের হৃদস্পন্দনের দ্রুত তালের সাথে একাত্ম হয়ে গেছে। আর্য আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না, পরম আবেশে ও নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল তৃষার কম্পিত ওষ্ঠধরে। তৃষা আলতো করে আর্যর কাঁধের শার্টটা খামচে ধরল। এক অদ্ভুত মাদকতাময় ভালো লাগায় ওর সারা শরীর অবশ হয়ে আসছে। আর্য ঠোঁটের ছোঁয়ায় যেন হাজার ওয়াটের বিদ্যুৎ খেলা করে গেল ওর শিরায় শিরায়। আর্য পরম যত্নে গভীর অনুরাগে তৃষাকে নিজের বাহুবন্ধনে মিশিয়ে নিতে নিতে ওর অধরের সুধা পান করতে লাগলো। দীর্ঘক্ষণ পর যখন আর্য তৃষার ওষ্ঠধর মুক্ত করলো তখন তৃষার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। আর্য ওর কপালে নিজের কপাল ঠেকিয়ে কিছুক্ষণ শান্ত হয়ে রইল, যেন এই গভীর ভালোবাসার মুহূর্তটাকে নিজের আত্মার মাঝে আজীবনের জন্য বন্দি করে নিচ্ছে। তারপর আলতো করে তৃষাকে পাজাকল করে তুলে নিল আর নিজের শক্তি বাহুতে। তৃষা চমকে উঠে আর্যর গলা জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, কি করছেন? আর্য কোনো উত্তর দিল না। ঠোঁটের কোণে সেই চতুর মাদকতাময় হাসিটা ধরে রেখে তৃষাকে নিয়ে বিছানার দিকে পা বাড়ালো। বিছানায় তৃষাকে আলতো করে শুইয়ে দিয়ে নিজে ওর উপর ঝুঁকে এলো। চাঁদের আলো তখন জানলার পর্দা গলে ওদের উপর এসে পড়েছে। আর সেই মায়াবী আলো আধারিতে আর্য আর তৃষা হারিয়ে গেল এক নিবিড় অনুরগমন ভালোবাসার অতল সাগরে, যেখানে শুধু সমুদ্রের গর্জন আর ওদের দ্রুত হওয়া হৃদস্পন্দনই রইল একমাত্র সাক্ষী। মাঝরাতে কফি খাওয়ার ভূত চেপেছে? পিছন থেকে ভেসে আসা পৌরুষ কণ্ঠে হকচকিয়ে তাকালো মেহসানা। আকস্মিক ভয়ে ওর হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। বুকের ভিতর হৃৎপিণ্ডটা কামড়ের নেহাইয়ের মতো পিটছে। মায়ের মৃত্যুর পর থেকেই এক অদ্ভুত ব্যাধি ওকে গ্রাস করেছে। রাত বাড়লেই একাকিত্ব আর স্মৃতির মিছিল এসে চোখের ঘুম কেড়ে নেয়। আজও তার ব্যতিক্রম হয়নি। মাঝরাত অবধি বিছানায় ছটফট করার পর যখন মাথার ভিতরে যন্ত্রণাটা অসহ্য ঠেকছিল তখনই একটু উপশমের আশায় পা টিপে টিপে রান্নাঘরে এসেছিল ও। আদ্রিয়ান পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তাই ওকে আর জাগানোর প্রয়োজন বোধ করেনি মেহসানা। কিন্তু হুট করে যে আদ্রিয়ান এভাবে ওর পিছনে এসে দাঁড়াবে তাও ভাবতে পারেনি। মেহসানা নিজেকে সামলে নিয়ে আড়ষ্ট গলায় বলল, অ্যাকচুয়ালি মাথা যন্ত্রণা করছিল তাই আর কি। আদ্রিয়ান কোনো কথা না বলে আরও দু কদম এগিয়ে এলো। মেহসানার কাঁপতে থাকা হাত থেকে কফির জার আর চামচটা আলতো করে নিজের দখলে নিল। ওর শান্ত চোখজোড়া মেহসানার বিবর্ণ মুখের উপর নিবদ্ধ। আদ্রিয়ান কফির মুখে গরম জল ঢালতে ঢালতে নিচু স্বরে বলল, আমাকে ডাকা উচিত ছিল না। মেহসানা উত্তর দিল না। নিস্পৃহ চোখে আদ্রিয়ানের কফি বানানোর নিখুঁত ভঙ্গি লক্ষ্য করতে লাগলো। কফি তৈরি শেষ করে আদ্রিয়ান মগটা মেহসানার ঠোঁটের সামনে ধরল। ধোয়া ওঠা কফির সুবাস এক নিমেষে পুরো রান্নাঘরটা গুমোট ভাবটা কাটিয়ে দিল। আদ্রিয়ান গভীর চোখে তাকিয়ে আলতো আদেশে বলল, সাবধানে, গরম আছে। মেহসানা মগে উষ্ণতার ছোঁয়াতেই কফির উষ্ণতা ওর ভিতরটা জড়িয়ে দিল। আদ্রিয়ান নিজের বুড়ো আঙ্গুল দিয়ে মেহসানার কপালে জমে থাকা শুকনো ঘামের বিন্দুগুলো মুছে দিয়ে বলল, ল্যাম্পপোস্ট হতে পারি বাট হাজব্যান্ড হিসেবে খুব বেশি খারাপ হবো না নিশ্চয়ই, সো ডোন্ট সাফার অ্যালোন, আই অ্যাম অলওয়েজ হেয়ার। আদ্রিয়ানের যত্নশীল রূপ দেখে ভরসা জোগানো কণ্ঠস্বরে মেহসানা বুকের ভিতরটা অবাধ্য যন্ত্রণাটাকে মুহূর্তেই শান্ত করে দিল। কিছু মুহূর্তে স্থবিত থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে জানলার বাইরে দৃষ্টি নিবদ্ধ করলো। স্নিগ্ধ রোদ্দুর মুখশ্রীতে খেলা করতেই তন্দ্রাচ্ছন্নতা টুটল তৃষার। প্রতিদিনের ন্যায় আজও আর্যর নগ্ন বক্ষদেশে বরাবর নিজের অবস্থান টের পেল ও। ঘুম ঘুম চোখে আর্যর মুখশ্রীতে দৃষ্টি বলিয়েই আলতো করে আর্যর বুক থেকে মাথা তুলতে চাইল, কিন্তু ওঠার আগে আর্য শক্ত বাহুডোর ওকে আরও নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল। আর্য চোখ না খুলেই মুচকি হাসলো। ওর গভীর ঘুম জড়ানো কণ্ঠস্বর তৃষার কানের কাছে প্রতিধ্বনিত হলো, এত সকালে ম্যাডামের কোথায় যাওয়া তারা? শুনে তৃষা লজ্জায় আর্যর মুখ লুকিয়ে মৃদুস্বরে বলল, ছাড়ুন না, সকাল হয়ে গেছে। আর্য এবার চোখ মেলে তাকালো। ওর সেই চেনা মাদকতাময় দৃষ্টি তৃষের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। তৃষার কপালে আর ওষ্ঠপুটে ভালোবাসার গভীর পরশ এঁকে দিয়ে আজ আর খুব বেশি বাক্যবয় না করে আলতো করে ওকে নিজের পাঁজর কোলে করে তুলে নিল। তৃষা চমকে উঠে ওর গলা জড়িয়ে ধরল। আর্য কোনো কথা না বলে ঠোঁটে চতুর হাসির রেখা ফুটিয়ে তৃষাকে নিয়ে ধীর কদমে ওয়াশরুমের দিকে পা বাড়ালো।
সৈকতের এক শান্ত প্রান্তে একাকী দাঁড়িয়ে তৃষা সমুদ্রের অবাধ্য উর্মিমালা ওর পায়ের কাছে এসে ফেনা তুলছে। সারাদিনের ঘোরাঘুরির ক্লান্ত আর ভ্যাপসা গরমে তৃষার কণ্ঠনালী কিছুটা শুকিয়ে আসায় আর্য আর টুয়েঙ্কেল গিয়েছে ওর জন্য ডাব আনতে। তৃষা একমনে সমুদ্রের রূপ দেখছিল। ঠিক তখনই ওর ঠিক পাশ ঘেঁষে একজোড়া হাই হিলের খটখট শব্দ কর্ণগোচর হলো। এই বালির মধ্যে কার হিল জুতো পরে হাঁটার শখ জাগলো ভেবে তৃষা কিছুটা বিরক্ত হয়ে পাশ ফিরতেই ওর চোখ জোড়া সরু হয়ে গেল। তৃষার মুখের সমস্ত স্নিগ্ধতা মুহূর্তেই উবে গিয়ে সেখানে স্থান নিল তীব্র অসন্তোষ। ওর ঠিক সম্মুখেই সানগ্লাস কপালে তুলে দাঁড়িয়ে আছে মাহেরিন। ওর ঠোঁটে সেই পরিচিত অহংকারী আর নিদ্র প্রাক্তন হাসি। তৃষাকে ওভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে মাহেরিন এক পা এগিয়ে এসে বাঁকা স্বরে বলল, ও হোয়াট সারপ্রাইজ তৃষা না? তা এখানেও একা একা দাঁড়িয়ে সমুদ্রের নোনা জল মাপছো বুঝি? তোমার সেই সো কল্ড ক্যাপ্টেন হাজব্যান্ড তোমাকে এই নির্জন সৈকতে একলা ফেলে অন্য কোথাও হাওয়া খেতে গিয়েছে বুঝি? মায়েরিনের এই চিরাচরিত সস্তা খোঁচা এবার তৃষার বুকে তীরের মতো বিঁধল না। দিন বদলেছে, তৃষার ভিতরে সেই ভাবার্ত মেয়েটাও এখন আর্যর ভালোবাসার জোরে অনেক বেশি আত্মবিশ্বাসী। ও মাহেরিনের চোখের দিকে সরাসরি দৃষ্টি নিবদ্ধ করে অত্যন্ত শান্ত কিন্তু মোক্ষম জবাব দিয়ে বলল, গেট এ লাইফ মাহিরিন। নিজের মেন্টালিটিটা এবার একটু আপগ্রেড করুন। কার বর কাকে কতটা প্যাম্পার করছে সেটা জাজ করার জন্য নিজের একটা হ্যাপি ফ্যামিলি থাকা দরকার। আমার হাজব্যান্ড আমার ছোট ছোট নিডসগুলো খেয়াল রাখে, এই যেমন এখন আমার জন্য ডাব আনতে গেছে। অন্যের বরের খোঁজ না নিয়ে নিজের এই ফার্স্ট্রেট লাইফ আর লোনলিনেসটা বরং সমুদ্রের জলে ভাসিয়ে দিন, কাজে দেবে। তৃষার মুখ থেকে এমন সপাটে এবং যৌক্তিক উত্তর আশা করেনি মাহিরিন। ও রাগে পুরো থমকে গেল। মুখবয়ব মুহূর্তেই লোহিত হয়ে উঠল। ও দাঁতে দাঁত চেপে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো এক গম্ভীর এবং সুপরিচিত কণ্ঠস্বর, এনি প্রবলেম মিসেস এওসান? পুনর্বার মাহিরিনের মুখোমুখি হতেই মেজাজ সপ্তমে চড়ল আর্যর। তবে টুয়েঙ্কেলের নিষ্পাপ মুখশ্রীতে একবার তাকিয়েও তৃষার পাশে এসে দাঁড়ালো। অনাকাঙ্ক্ষিত আবর্জনার ন্যায় এক ঝলক তাকাতে গিয়েও তাকালো না মাহিরিনের দিকে। আর্য তৃষার দিকে তাকিয়ে অত্যন্ত যত্নশীল কণ্ঠে বলল, এই নাও তোমার ডাব। রোদে মুখটা একদম শুকিয়ে গেছে। মাহিরিন আর্যর এই অবহেলা সহ্য করতে না পেরে তীব্র আক্রোশে ফুঁসে উঠল। ও দাঁতে দাঁত চেপে তৃষাকে লক্ষ্য করে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আর্যর হাত ধরে থাকা ছোট্ট টুয়াঙ্কেল নিজের ডাগর চোখ দুটো বড় বড় করে মাহিরিনের দিকে তাকালো। ওর পুতুল তুল্য কপালে কয়েকটা শুকনো কুঞ্চর রেখা ভাসিয়ে ছোট স্মৃতির মণিকোঠায় কিছু একটা হাতড়াচ্ছে ও। মুহূর্ত কয়েকবার ব্যবধানে ও মাহিরিনকে চিনতে পেরে ঝট করে তৃষার শাড়ির আঁচল টেনে ধরে আঙুল উঁচিয়ে বলল, বানি বানি লুক অ্যাট শি, হু ইজ দিস? তৃষা ভুরু জোড়া সামান্য কুঁচকে মেয়ের দিকে তাকালো। টুয়েঙ্কেল তখন খিলখিল করে হেসে উঠে আর্যর দিকে তাকিয়ে অত্যন্ত সরল কণ্ঠে আওড়ালো, পাপা তুমি চেনো একে? দিস ইজ দ্যাট পচা আন্টি। ও না সেদিন এক বুড়ো দাদুকে সঙ্গে করে নিয়ে আমাদের বাসায় এসেছিল। আন্টি তোমার সেই দাদু কোথায়? টুয়েঙ্কেলের এই অনাবিল নিষ্পাপ বাচ্চার মুখের চরম সত্য ভাষণে মাহিরিনের পায়ের তলার বালি যেন এক নিমেষে সরে গেল। মাহিরিনের মুখটা মুহূর্তের মধ্যেই লজ্জায় অপমানে নীলচে বর্ণ ধারণ করেছে। তৃষা নিজের হাসির বেগ সামলাতে না পেরে ওড়না দিয়ে মুখ চেপে ধরল। টুয়েঙ্কেল মাহিরিনের বরের বয়সের বিশাল ব্যবধানটাকে যেভাবে সরল মনে দাদু বলে সম্বোধন করেছে তা মাহিরিনের অহংকারী হৃদয়ে তীরের মতো বিচ্ছে। আর্য রুষ্টধরের কোণেও তখন এক চিলতে চতুর বক্র হাসির রেখা ফুটে উঠেছে। তবেও নিজেকে সামলে নিয়ে গম্ভীর মুখে টুয়েঙ্কেলের গালটা আলতো করে টিপে দিয়ে বলল, প্রিন্সেস বড়দের সাথে এভাবে কথা বলতে নেই, চলো ডাবটা খেয়ে আমরা অন্য পাশে যাই। আর্য টুয়েঙ্কেলের হাত ধরে বালুকাবেলে ধরে ধীর কদমে সামনে এগিয়ে গেল। তৃষা ওদের পিছনে যাওয়ার জন্য এক পা বাড়ালো, কিন্তু ঠিক মাহিরিনের সমান্তরালে আসতেই ও থমকে দাঁড়ালো। মাহিরিনের সেই অপমান কুঁকড়ে যাওয়া থমথমে মুখের দিকে তাকিয়ে তৃষা নিজের ওনার আঁচলটা কাঁধে টেনে নিল। ওষ্ঠধরের কোণে অবজ্ঞাপূর্ণ হাসির রেখা বুলিয়ে মাহিরিনের কানের কাছাকাছি সামান্য ঝুঁকে এসে অত্যন্ত শান্ত অথচ গা জ্বলা তীক্ষ্ণ কণ্ঠে ফিসফিস করে বলল, বাচ্চার মুখে সত্যি কথাটা বড্ড তিতা লাগলো তাই না মেহেরিন? আসলে পাপ তো আর বাপকেও ছাড়ে না। আর আপনার ক্ষেত্রে সেটা তো দাদু হয়ে ঘরে ঢুকেছে। অন্যের সুখের সংসারে নজর দিতে এসে নিজেরই জরাজীর্ণ কপালটা আর সবার সামনে এক্সপোজ করবেন না। নিজের এই বুড়ো দাদুর গহনা আর টাকা দিয়ে অত্যন্ত একটা ভালো আয়না কিনুন, যেখানে নিজের আসল চেহারাটা দেখতে পাবেন। গুড লাক ইউথ ইয়োর গোল্ডম্যান। কথাগুলো শেষ করে তৃষা এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। মাহিরিনকে নিজের ভিতরে চরম আক্রোশ একাকী পুড়তে দিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল আর্য আর টুয়েঙ্কেলের দিকে। সময় থেমে থাকে না, নদীর স্রোতের মতোই সে বহমান। কেবল পিছনে ফেলে যায় স্মৃতির পাতায় দোলা দেওয়া কিছু অমলিন মুহূর্ত, যা হৃদয়ের মণিকোঠায় সঞ্চিত থাকে চিরকাল। জীবন তার নিজস্ব নিয়মে এগিয়ে চলে, আর মানুষ একসময় অভ্যস্ত হয়ে ওঠে সেই পরিবর্তনের সাথে। দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কিছুদিন। সময়ের নিয়মে স্মৃতি সেই তীব্র আলোড়ন স্তিমিত হয়ে এসেছে। সবাই যার যার চেনা প্রাত্যহিকতায় ফিরে গিয়েছে। আর্য আবার ফিরে গেছে তার চেনা সমুদ্রে, যোগ দিয়েছে নেভির কর্মব্যস্ত জীবনে। অসীম জলরাশির মাঝে সে এখন ব্যস্ত দিন কাটাচ্ছে। অন্যদিকে তৃষার জীবনও এখন কাটে ঘড়ির কাঁটা ধরে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাঙ্ক্ষিত অঙ্গনে নিজের জায়গা করে নেওয়ার এক কঠিন লড়াইয়ে লিপ্ত সে।
পড়ার টেবিলে আর বইয়ের স্তূপতেই এখন তার সারাদিনের সঙ্গী। তার উপর আবার ছোট্ট টুইঙ্কেলের বার্ষিক পরীক্ষা একেবারে আসন্ন। সব মিলিয়ে সংসার আর পড়াশোনায় এক দ্বিমুখী ব্যস্ততায় তৃষার দিনগুলো যেন এক মুহূর্তে চিরবার অবকাশ পাচ্ছে না। যদিও জাহানারা বেগমের উপস্থিতি কিছুটা উপশম দিচ্ছে ওকে, তবুও সময় যত গড়াচ্ছে ব্যস্ততার ততটাই গ্রাস করছে ওকে। আজ আবার টুইঙ্কেলের বিদ্যাপীঠে মা সমাবেশ। তৃষার উপস্থিতি আবশ্যক হওয়া সকাল সকাল সেই প্রস্তুতি মগ্ন ও টুইঙ্কেলকে প্রস্তুত করে কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো ওরা। সকাল থেকে শরীরটা ভালো না, অবশ্য এটা নতুন কিছু নয়। বমি বমি ভাব, মাথা ঘোরানো ইত্যাদি নিত্য অভ্যাসে পরিণত হয়েছে ওর। হয়তোবা আহারের বিলম্বনে দরুন এটা হচ্ছে ইদানিং, তাই ও খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন বোধ করছে না তৃষা। চলন্ত গাড়ি আশেপাশের কোলাহল পিছু ঠেলে সেটি এগিয়ে যাচ্ছে সম্মুখপানে। জানলার বাইরে সজল মেঘের আনাগোনা। তৃষা নিজেই সিটে গা এলিয়ে দিয়ে চোখের পাতাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করলো। তৃষার অসুস্থতা হয়তো বুঝলো টুইঙ্কেল, তাই আজ তার কথা বাড়ালো না ও। আলগোছে তৃষার কাঁধ বরাবর মাথা ঠেকিয়ে বসলো। তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো তৃষা টুইঙ্কেলের দিকে, ফিরে বলল, মাম্মাম তুমি কি সিক ফিল করছো? টুইঙ্কেল মাথা নাড়িয়ে বলল, নো বানি, বাট আই থিঙ্ক ইউ আর সিক, তাই তোমাকে ডিস্টার্ব করিনি। টুইঙ্কেলের কথায় মৃদু হাসির রেখা ফুটে উঠল তৃষার অধর কোণে। মোমের পুতুলের ন্যায় তুলতুলে মেয়েটি কতটা বুঝদার, এতটুকু বয়সে কত কিছু বোঝে ও। তৃষা ঠোঁট ছোঁয়ালো ও তুলতুলে ললাটে। আমার মামামটা। এতক্ষণে প্রিয় বাণীকে একটু স্বাভাবিক হতে দেখে আহ্লাদে গদগদ হয়ে উঠল ছোট্ট টুইঙ্কেল। আলতো হাতে তৃষার গলা জড়িয়ে বলল, বাণী আজ একটু ঘুরতে যাবে প্লিজ? মেয়ের আবদার ফেলতে না পারল তৃষা, কিছু না ভেবেই বলে দিল, ওকে। স্কুল থেকে ফেরার পথে যাবো না হয়? টুইঙ্কেল শব্দ করে চুমু খেলেও তৃষা চলে। তৃষা, তুমিও বেস্ট বাণী, লাভ ইউ বাণী, লাভ ইউ টু সুইটহার্ট। বঙ্গোপসাগর উত্তোলে জলরাশি ছেড়ে আর্যর ফ্রিগেটটি তার অজয় দর্পে এগিয়ে চলেছে। দিগন্ত বিস্তৃত নীল জলসীমার গভীরে আর্যর বর্তমান ঠিকানা। জাহাজের কমান্ডিং ব্রিজে দাঁড়িয়ে আর্য আকস্মিক জাহাজের রাডার সিস্টেম অদূরে একটি রহস্যময় বস্তুর উপস্থিতি শনাক্ত করলো। জাহাজের অপারেশন অফিসার ক্যাপ্টেন সামাদ নিচু স্বরে রিপোর্ট করলো, স্যার, সাউথ ওয়েস্ট কোঅর্ডিনেট একটি অজ্ঞাত যানের উপস্থিতি দেখা যাচ্ছে। কোনো রেসপন্স আসছে না। আর্যর তীক্ষ্ণ দৃষ্টি তখন মনিটরের উপর। ঠান্ডা মাথায় সে আদেশ দিল, ইমিডিয়েট ইন্টারসেপ্ট ট্রাক ক্যালকুলেট করো। আমাদের পেট্রোলিং জোন লক্ষণ করার সুযোগ দেওয়া যাবে না। জাহাজকে ফুল রেডিনেস মুডে নিয়ে আসো। সমুদ্রের প্রতিকূল আবহাওয়াকে তুচ্ছ করে আর্যের নেতৃত্ব জাহাজটি বিদ্যুৎ গতিতে লক্ষ্যের দিকে ছুটছে। কমান্ডিং ব্রিজের ভিতরে পরিবেশ এখন ভীষণ থমথমে। কেবল রাডারের যান্ত্রিক বিপ শব্দ আর ওয়্যারলেসের কর্কশ আওয়াজ সেই স্তব্ধতা ভাঙছে। আর্য তার বাইনোকুলারটা চোখ লাগিয়ে কুয়াশাচ্ছন্ন সমুদ্রের বুকে দৃষ্টি নিক্ষেপ করলো। সমুদ্রের ঢেউগুলো জাহাজের গায়ে আছড়ে পড়ে শ্বেতশুভ্র ফেনা তুলছে। সে পাশ ফিরে কঠোর গলায় বলল, সামাদ, আমাদের কারেন্ট পজিশন থেকে অবজেক্টর ডিস্টেন্স কত? আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফেকিক বলছে। সামাদ দ্রুত কিবোর্ড আঙুল চালিয়ে গম্ভীর মুখে উত্তর দিল, স্যার, ডিস্টেন্স মাত্র 5 নটিক্যাল মাইলস। আইএফএফ সিগন্যাল নেগেটিভ। ওটা কোনো কমার্শিয়াল ভ্যাসেল বা রেজিস্টার্ড ফিশিং ট্রলার নয়, সম্ভবত কোনো ফরেন ইন্ট্রুডার অথবা ইলিগাল কার্গো শিপ। আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ঢুকে পড়েছে। আর্যর চোয়াল শক্ত হয়ে উঠল। সমুদ্রের অতন্দ্র প্রহরী হিসেবে যে কোনো অবস্থাতেই দেশের জলসীমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে দিতে পারে না। সে হেলম এ থাকা কোয়ার্টার মাস্টারের দিকে তাকিয়ে আদেশ জারি করলো, কোর্স অল্টার করো, স্টিয়ার 090 ডিগ্রি, স্পিড বাড়িয়ে 89 করো। ইয়েস স্যার, কোর্স 090, স্পিড 89। কোয়ার্টার মাস্টার তৎক্ষণাৎ লিভার ঘোরালেন। জাহাজের প্রোপেলারের গতি বাড়ার সাথে সাথে পুরো ফ্রিগেটটি এক তীব্র কম্পনে কেঁপে উঠে সমুদ্রের বুক চিরে আরও দ্রুতবেগে ধাবিত হলো। আর্য এবার কমিউনিকেশনের অফিসারের দিকে ফিরল, ভেসেলটাকে মেরিটাইম ডিএসপি চ্যানেল সিকটেশন করে শেষবারের মতো ওয়ার্নিং দাও। যদি রেসপন্স না করে তবে অ্যাকশন স্টেশন অ্যালার্ম বাজাও। উই মে নিড টু ইন্টারসেপ্ট অ্যান্ড বোর্ড। ছেলেকে কেমন বিয়ে দিলে হামিদা? জানো না, শোনো নেই তা? মা, তোমার নাম কি? অচেনা ভদ্রমহিলা সোফায় আয়েশ করে বসে মেহসানার আপাদমস্তক খুঁটিয়ে দেখছিল। তার তীক্ষ্ণ দৃষ্টিতে বিচারক সুলভ মানসিকতার স্পষ্ট। তিনি আবার প্রশ্নবাণ ছুড়লেন, হামিদা, মেয়েটি তো কোনো হদিশই জানালো না। বংশপরিচয় কি? তোমাদের তো বড় ঘর, তা এমন হুট করে অচেনা কাউকে বউ করে আনলে? মান সম্মানেরও তো একটা ব্যাপার আছে। মেহসানা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর আঙুলগুলো শাড়ির আঁচলে নিয়ে অকারণে পাক খাচ্ছে। এই অপমানজনক কথাগুলো ওর বুকের ভিতরটা দপ করে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু সৌজন্য বজায় রেখে ও কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। হামিদা বেগম কিছুটা অপ্রস্তুত হয়ে আসার চেষ্টা করলেন। আরে ভাবি, ওসব কথা বাদ দেন না। আর মেহসানার পরিচয় তো আদ্রিয়ানি ভালো জানে, ওর নিজেই পছন্দ করেছে। কিন্তু সেই আত্মীয় মহিলা থামার পাত্রী নন। তিনি এবার সরাসরি মেহসানার দিকে তাকিয়ে বলল, তা মা, তুমিই বলো দেখি। মেহসানা তখন উত্তরের সন্ধানে মরিয়া
কী বলবে কী না বলবে এমন দোলাচলায় ভুগছে। এমন সময় সিঁড়ি দিয়ে বলিষ্ঠ পদক্ষেপে নেমে এলো আদ্রিয়ান। পরনে সাদা শার্টটি, ক্যাজুয়াল প্যান্ট। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে হিমশীতল কণ্ঠে বলল, ওকে কী প্রশ্ন করছিলেন আন্টি? আদ্রিয়ানের উপস্থিত খানিক বিব্রত হলেন বোধহয় মহিলাটি। আদ্রিয়ান এগিয়ে এসে মেহসানার পাশে দাঁড়িয়ে আলতো করে ওর কাঁধে হাত রাখল। মেহসানা কিঞ্চিৎ বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করলো আদ্রিয়ানের দিকে। তবে আদ্রিয়ান তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে আত্মীয় মহিলাটির দিকে তাকিয়ে মহিলা হকচকিয়ে গিয়ে বললেন, আরে আদ্রিয়ান, তুই তো শুনলি না আমি কি বলেছিলাম? আমি তো শুধু আদ্রিয়ানের ঠাট্টা হাসি হেসে কথা কেড়ে নিয়ে বলল, আমি সবটাই শুনেছি তো আন্টি। আপনি মেহসানাকে ভালোবেসে বিয়ে করেছি। সো শি ইজ ইম্পর্টেন্ট ফর মি, নট আর ফ্যামিলি স্ট্যাটাস। বাট আপনি যেহেতু শুনছেন তাই বলি, ও এক সম্মানী ফ্যামিলির মেয়ে, প্লাস এখন এক সম্মানী ফ্যামিলির বউ, সঙ্গে একজন ফিউচার লয়ার। আশা করি বুঝতে পেরেছেন। পুরো ঘরে এক মুহূর্তের জন্য পিনপিন নীরবতা নেমে এলো। আদ্রিয়ান এবার মেহসানার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, চলো তো, এক কাপ কফি লাগবে আমার। সে মেহসানার হাতটা শক্ত করে ধরে সবাইকে এক প্রকার উপেক্ষা করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রান্নাঘরের ভিতর পা রাখতেই এতক্ষণে সেই শক্ত বাঁধনটা আলতো করে ছেড়ে দিল আদ্রিয়ান। মেহসানার দিকে তাকিয়ে কিছুটা অপরাধবোধ মাখানো স্বরে বলল, সরি, আসলে সবার সামনে ওভাবে হাতটা ধরার জন্য। মেহসানা ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে রইল। আদ্রিয়ানের সৃষ্ট এই আকস্মিক দূরত্ব যেন ওর বুকের ভিতর কোথাও একটা আঘাত করেছে। নিজেকে সামলে নিয়ে আদ্রিয়ানের দিকে তাকালো। ওর দুচোখ তখন কৃতজ্ঞতার রেশ স্পষ্ট। মৃদু স্বরে ও বলল, ধন্যবাদ। আদ্রিয়ান কপালে সামান্য কুঞ্চন ফুটিয়ে একটু অবাক হয়ে তাকালো। প্রশ্ন করল, ধন্যবাদ কেন? আমাকে এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য। আজ আপনি না থাকলে। মেহসানার কথা শেষ হওয়ার আগে আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ওটা আমার দায়িত্ব ছিল। আমার বাড়িতে কেউ তোমাকে নিয়ে আঙুল তুলবে সেটা আমি বেঁচে থাকতে হতে দেব না। দায়িত্ব শব্দটা পূর্ণ শহরে পৌঁছাতেই মেহসানার ঠোঁটের কোণে একটা মলিন হাসির রেখা ফুটে উঠল। মনটা যেন এক নিমেষে কেমন ভারাক্রান্ত হয়ে গেল ওর। আদ্রিয়ান আর কথা না বাড়িয়ে যখনই রান্নাঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই মেহসানা নিজেকে আর ধরে রাখতে পারল না। এক বুক আকুলতা নিয়ে বলে উঠল, শুধুই দায়িত্ব? কথাটা শুনে আদ্রিয়ান পথচলা থমকে গেল। ও ধীর পায়ে পিছন ফিরে তাকালো। ওর চোখে এমন গম্ভীর কৌতূহল। মেহসানার দিকে স্থির দৃষ্টি রেখে জিজ্ঞেস করলো, আর কিছু চাও? মেহসানার কণ্ঠ চিরে আর কোনো শব্দ বের হলো না। যেন এক নিমেষে সব ভাষা হারিয়ে গিয়েছে ওর। বুকের ভিতর চলতে থাকা তীব্র দোলাচল আর মনের ব্যাকুলতা কোনো যুক্তিতেই ও সাজিয়ে উঠতে পারল না। আদ্রিয়ান ওর সেই নীরবতা সমার্থ খুঁজতেই যেন উৎস খুঁজে চাতকের মতো চেয়ে রইল। সেই জিজ্ঞাসু দৃষ্টির সামনে দাঁড়িয়ে মেহসানা কোনো মতে নিজেকে সামলে নিয়ে কেবল এইটুকুই বলল, কফিটা নিয়ে আসছি। মেহসানা সতর্পণে বিষয়টা এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে আদ্রিয়ান আর দাঁড়ালো না। এক দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে বেরিয়ে গেল। ওর প্রস্থান পথের দিকে চেয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো মেহসানা। ইস, কতই না ভালো হতো যদি এই হৃদয়ে বিদ্যমান কথাগুলো ভাষ্যে পরিণত করতে পারত। হাসপাতাল করিডর, জাহানারা বেগমের অস্থির পদচারণ মুখর। পার্শ্ববর্তী চেয়ারে গুটিসুটি মেরে বসে আছে ছোট্ট টুয়েঙ্কেল। ডাগর চক্ষু কার্নিশে শ্রাবণের মেঘ জমেছে কিঞ্চিৎ। আফজাল সাহেব হাসপাতালে বেঞ্চের কোণায় বসে আছেন। ললাটে দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। থমথমে নীরবতা ভেঙে কেবিন থেকে বেরিয়ে এলেন গাইনো বিশেষজ্ঞ ডাক্তার সায়রা। তাকে দেখা মাত্রই জাহানারা বেগম অস্থির পায়ে এগিয়ে গেলেন। আফজাল সাহেবও বসা থাকা উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে চরম উদ্গ্রীবতা। জাহানারা বেগম দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ডাক্তার, আমার মেয়েটা কেমন আছে? ওর কি কিছু হয়েছে বলুন তো? ডাক্তার সায়রা মুখে মৃদু আশ্বস্তকারী হাসি ফুটিয়ে বললেন, ভয়ের কিছু নেই, ওনার জ্ঞান হারিয়ে ফেলেছে। আসলে প্রচণ্ড শারীরিক দুর্বলতা এবং সঠিক সময়ে খাবার না খাওয়ার দরুন ব্লাড প্রেশারটা ফল করেছিল, যার কারণে উনি সেন্সলেস হয়ে যান। তবে ডাক্তার একটু থামতেই আফজাল সাহেব চিন্তিত মুখে বললেন, কোনো জটিলতা ডাক্তার? না, জটিলতা নয়। তবে ওনার শারীরিক কিছু লক্ষণ দেখে আমি একটা বিশেষ বিষয় আশঙ্কা করছি। নিশ্চিত হওয়ার জন্য কিছু টেস্ট দিয়েছি। রিপোর্টগুলো হাতে গেলেই মেইন রেজাল্ট জানতে পারবো। আপনারা চাইলে এখন ভিতরে গিয়ে ওনার সাথে দেখা করতে পারেন। ডাক্তার সায়রা প্রেসক্রিপশনটা নার্সের হাতে দিয়ে কেবিনের দিকে ইশারা করলেন। ডাক্তারের কথায় জাহানারা বেগম আর আফজাল সাহেব যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আফজাল সাহেব পাশে বসা ছোট্ট টুইঙ্কেলের মাথায় হাত রাখলেন। এতক্ষণ ভয়ে চুপসে থাকা মেয়েটি দাদুভাইয়ের হাত ধরতে কাঁদো কাঁদো গলায় বলল, দাদুভাই, বানি ঠিক আছে তো? আমরা কি এখন ভিতরে যাব? হ্যাঁ দাদুমণি, তোমার বাণী একদম ঠিক আছে, চলো আমরা ভিতরে যাই। আফজাল সাহেব টুয়েঙ্কেলকে কোলে তুলে সম্মুখপানে অগ্রসর হলেন। কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেখা গেল তৃষা বেডে হেলান দিয়ে শুয়ে আছে। স্যালাইনের সুই ফোটানো হাতটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে আছে। চোখ দুটো এখন কিছুটা ক্লান্ত ও মলিন। শ্বশুর শাশুড়ি আর টুয়েঙ্কেলকে ভিতরে ঢুকতে দেখে নিজেকে একটু সামলে নিয়ে হালকা হাসার চেষ্টা করলো। টুয়েঙ্কেল কোল থেকে নেমেই এক ছুটে বেডের পাশে গিয়ে দাঁড়ালো। তৃষার সুস্থ হাতটা নিজের দু হাতে জড়িয়ে ধরে আকুল হয়ে বলল, বানি, তুমি এভাবে ঘুমিয়ে গিয়েছিলে কেন? আই ওয়াজ সো স্ক্যার্ড। তৃষা আলতো করে টুয়েঙ্কেলের গালাটা ছুঁয়ে দিয়ে বলল, আই অ্যাম সরি সুইটহার্ট, বানির একটু টায়ার্ড লাগছিল তো তাই। দেখো, আমি এখন একদম ঠিক আছি। জাহানারা বেগম বেডের পাশে এসে বসে তৃষার কপালে হাত রাখলেন। পরম মমতায় বললেন, শরীরটার উপর এত ধকল দেওয়া কি ঠিক হয়েছে মা? নিজের প্রতি এতটুকু খেয়াল রাখিস না তুই? সংসার, টুয়েঙ্কেলের পড়াশোনা, নিজের ইউনিভার্সিটি পরীক্ষা সব একা হাতে সামলাতে গিয়ে শরীরটাকে একেবারে শেষ করে ফেলেছিস। শাশুড়ির এই মাতৃসুলভ বকুনিতে তৃষার চোখ দুটো কৃতজ্ঞতায় ভিজে উঠল। ও অপরাধী সরে বলল, আসলে ইদানিং সকলের দিকে খাবার খেতে ইচ্ছা করতো না মা। ভাবিনি এভাবে মাথা ঘুরে পড়ে যাব। শুধু শুধু তোমাদের কষ্ট দিলাম।
আফজাল সাহেব এগিয়ে এসে গম্ভীর স্নেহশীল কণ্ঠে বললেন, কষ্টের কথা বলে আমাদের পর করে দিও না মা। আর্যর অনুপস্থিতিতে তোমার দেখভাল করা আমাদের দায়িত্ব। আজ থেকে নিজে পড়াশোনার পাশাপাশি শরীরটার যত্নও সমানভাবে নিতে হবে। কোনো রকম অবহেলা আমি বরদাস্ত করব না। জাহানারা বেগম যোগ করলেন, বাবা ঠিকই বলেছেন তৃষা, এখন থেকে তোর খাওয়া দাওয়ার পুরো দায়িত্ব আমার। টুইঙ্কেলও এবার কোমরে হাত দিয়ে বড়দের মতো সায় দিয়ে বললেন, হ্যাঁ বানি দাদুমণি একদম রাইট। তুমি আর ব্রেকফাস্ট স্কিপ করতে পারবে না। আমি নিজে এসে তোমাকে খাইয়ে দেবো, আন্ডারস্ট্যান্ড? টুইঙ্কেলের এমন পাকা পাকা কথায় পুরো কেবিনে থমথমে ভাবটা নিমেষেই কেটে গেল। তৃষা হেসেই ফেললো এবং ওর চিবুক নেড়ে দিয়ে বলল, ইয়েস মাই লিটল প্রিন্সেস, আন্ডারস্ট্যান্ড। হাসি ঠাট্টার মাঝেই তৃষার হঠাৎ মনে পড়ে গেল আর্যর কথা। ও কিছুটা শঙ্কিত চোখে জাহানারা বেগমের দিকে তাকিয়ে আমতা আমতা করে বললেন, মা একটা কথা বলবো? হ্যাঁ মা বলো, তৃষার এক বুক দ্বিধা মিশ্রিত কণ্ঠে বলল। বলেছিলাম ওনাকে কি এই ব্যাপারে কিছু জানানো হয়েছে? আফজাল সাহেব বললেন, না, তারপর এখনো জানানো হয়নি। ভাবলাম আগে ডাক্তার দেখাই তারপর। তৃষা তড়িঘড়ি বলে উঠলেন, বাবা প্লিজ তাহলে ওনাকে কিছু জানাবেন না। এমনিতেই জাহাজে থাকলে ও বাড়ির জন্য সারাক্ষণ চিন্তিত থাকে। এখন যদি শোনে আমি হাসপাতালে, তবে ওখানে কিছুতেই মন দিতে পারবে না। ওর কাজের ক্ষতি হোক আমি চাই না। রিপোর্টগুলো আসুক, আমি নিজেই পরে ওকে বুঝিয়ে বলবো। জাহানারা বেগম আফজাল সাহেবের দিকে তাকালেন। তৃষার এই দায়িত্ববোধ ও আর্যর প্রতি নিখাদ ভালোবাসা দেখে তাদের মনটা ভরে গেল। আফজাল সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে বললেন, আচ্ছা মা, তোমার কথাই রইলো। আর্যকে এখন আমরা কিছুই জানাচ্ছি না। তুমি সুস্থ হয়ে বাড়ি ফেরো, সেটাই আমাদের একমাত্র চাওয়া। তৃষা বালিশে মাথাটা এলিয়ে দিয়ে কেবিনের জানলার বাইরে তাকালো। আকাশের মেঘগুলো কেটে গিয়ে এক ফালি রোদ উকি দিচ্ছে। টুইঙ্কেল ওর পাশে এসে বসলো। আফজাল সাহেব বেরিয়ে গেলেন। জাহানারা বেগমও পিছু পিছু ছুটলো রিপোর্ট আনতে। সুখের বন্যা বইছে সমগ্র সুখনীড়ে জুড়ে। হৃদয়ের গভীরে উচ্ছ্বাসে পুরো বাড়ি আজ এক অপার্থিব সুখে মগ্ন। ডক্টর রিপোর্ট অনুযায়ী তৃষা মা হতে চলেছে। এই পরম মহেন্দ্রক্ষণ যেন চারদিকের বাতাসে আনন্দের রেণু উড়িয়ে দিচ্ছে। খবর পাওয়া পরপরেই সপরিবারে এসেছে আদ্রিয়ানরা। তবে সুখনীরে এসে মেহসানা সরাসরি এসেছে তৃষার কক্ষে। তৃষা তখন কপালে হাত রেখে বিছানায় শুয়ে। মেহসানা দৌড়ে এসে ওর পাশে বসে পড়লো। খপ করে ওর নরম হাতটা নিজের মুঠোয় পুরে বলল, কংগ্রাস বেবি, আমি খালামণি হব! আল্লাহ, আমি তো ভাবতেই পারছি না। এক পর্যায়ে ও প্রায় জড়িয়ে ধরলো তৃষাকে। তৃষা তড়িঘড়ি বিছানায় আধশোয়া হয়ে বসলো। আরে আরে কি করিস তুই? মা হবি জানু? মেহসানার উচ্ছ্বসিত আলিঙ্গনে থেকে নিজেকে সামলে নিয়ে তৃষা ওর গালে মৃদু টোকা দিল। ওষ্ঠকোণে এই চিলতে হাসি ফুটলো ওর। আরে আস্তে, তোর ভাগ্নে বা ভাগ্নি কিন্তু তোর এই এক্সাইটমেন্ট দেখে এখনই ভয় পেয়ে যাবে। মেহসানা তৃষার হাতটা আরো শক্ত করে ধরে চোখের কোণের আনন্দ অশ্রু মুছে বলল, আই জাস্ট কান্ট বিলিভ ইট বেবি, তুই মা হতে যাচ্ছিস। ট্রাস্ট মি, খবরটা শোনার পর থেকে আমার হার্টবিট নর্মাল হচ্ছে না। আই অ্যাম সো হ্যাপি ফর ইউ ডিয়ার। তৃষা একগাল হেসে বলল, থ্যাঙ্কস এ লট জানু, বাট তুই খালামণি হবি বলে যেভাবে চিৎকার করলি, পুরো এলাকা মেবি জেনে গেছে। একটা ক্লাম ডাউন প্লিজ। নো ওয়ে, আজকে কোনো ক্লাম ডাউন নেই। মেহসানা চিবুক হাত রেখে আদুরে গলায় বলল, এখন থেকে তোর সব আবদার, সব ক্রাভিংস ফুলফিল করার দায়িত্ব আমার। তৃষা আলতো হেসে মাথা নাড়ালো, আচ্ছা বাবা তাই হবে। ঠিক তখনই দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ানের দিকে তৃষার দৃষ্টি গেল। আদ্রিয়ান পকেটে হাত গুজে মুক্ত নয়নে চেয়ে আছে মেহসানার দিকে। কতদিন পর ওর মলিন মুখে এমন বাঁধভাঙা হাসির রেখা ফুটে উঠেছে। সেই হাসির দস্যুতে আদ্রিয়ান ভিতরের সব অন্ধকার যেন এক নিমিষে উধাও হয়ে গেল। ও অপলক চেয়ে রইল চাতুরের মতো। তৃষা আদ্রিয়ানের সেই চাহনি লক্ষ্য করে মুচকি হাসলো। মেহসানার কোনো মৃদু ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলল, এই বেডে একটু পিছনে তাকিয়ে দেখ, কেউ একজন কিন্তু তোর এই কিউট হাসির উপর ক্রাশ খেয়ে অলরেডি ফ্রিজ হয়ে গেছে। মেহসানা চমকে উঠে পিছনে তাকাতে আদ্রিয়ানের গভীর জিজ্ঞাসু দৃষ্টিতে মুখোমুখি হলো। মুহূর্তেই ওর ফর্সা গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠলো। ও দ্রুত তৃষার দিকে ফিরে মুখ লুকাতে চাইলো। আদ্রিয়ান তখনও দরজা হেলান দিয়ে মৃদু হেসে শান্ত গলায় বলল, কংগ্রাচুলেশন ভাবি। তৃষা ঈষৎ হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। মেহসানার বিদায় নিয়েছি বেশ অনেকক্ষণ। কক্ষের মাঝে ধীর পায়ে পায়চারি করছিল তৃষা। এক অযাচিত অস্থিরতা গ্রাস করেছে ওকে। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বুকের ভিতরটা কেমন যেন তোলপাড় করছে। বড্ড অস্থির অস্থির লাগছে। মনের এক কোণে তীব্র বাসনা জাগছে আর্যকে একবার ফোন করতে, ওর চেনা কণ্ঠস্বরটা শুনতে। কিন্তু পরক্ষণেই মনে পড়ছে আর্য অবসর পাওয়ার সঙ্গে সঙ্গেই তো ওকে কল করে। তাই এখন আর্যকে কল করাটা নিছক বোকামি, ভিন্ন অন্য কিছু নয়। কেননা ও চাইলেও এখন কল রিসিভ করতে পারবে না। এদিকে জাহানারা বেগমদের যত্ন মুহূর্তের মাঝে আকাশ ছুঁয়েছে যেন। সদ্য প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ এসেছে মাত্র, অথচ জাহানারা বেগম আর আফজাল সাহেবের যত্নের বহর দেখে মনে হচ্ছে তৃষা বুঝি ৮-৯ মাসের অন্তঃসত্ত্বা। তৃষা জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে ছিল, দৃষ্টি নিবদ্ধ দূর আকাশে। সহসা এক পশলার ধমকা হাওয়ার মতো ন্যায়কক্ষে প্রবেশ করলো ছোট্ট টুইঙ্কেল। প্রতিবারের নয়, এবারও কোনো দিকে না তাকিয়ে সোজা তৃষার হাঁটু বরাবর গিয়ে জড়িয়ে ধরলো পিছন থেকে। তবে এতে তৃষা বিন্দুমাত্র অবাক হলো না, কারণ টুইঙ্কেলের এমন আচমকা ভালোবাসা প্রকাশ অভ্যস্ত। তৃষা আলতো করে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে পিছন ফিরে তাকালো। টুইঙ্কেল ডাগর ডাগর চোখে তৃষার মুখের দিকে চেয়ে আধো আধো
আদুরে গলায় প্রশ্ন করলো, হাউ আর ইউ ফিলিং নাও বানি? এখন তোমার কেমন লাগছে? তৃষা মুচকি এসে টুইঙ্কেলের কপালে আলতো করে নিজের কপাল ঠেকিয়ে বলল, আই অ্যাম ফিলিং মাচ বেটার সুইট হার্ট। তোমার বানি এখন একদম সুপার ফাইন। তৃষার উত্তর শুনে টুইঙ্কেলের মুখে সেই চঞ্চলতা ফিরল না, কেমন যেন একটা দ্বিধাদ্বন্দ্ব আর জড়তা ভর করলো ওর ছোট্ট অবয়বে। একটু ইতস্তত করে নখ দিয়ে তৃষার ওড়নার আঁচল খুঁড়তে খুঁড়তে আকস্মিক ও বলে উঠল, বানি, আমি তোমার কাছে একটা আবদার করবো, আই মিন একটা জিনিস চাইবো। মেয়ের কণ্ঠে এমন অভূতপূর্ব দ্বিধা দেখে তৃষা কিছুটা সরুনেত্রে তাকালো। এই প্রথম এতটুকু বাচ্চাকে কোনো কিছু চাইতে এতটা ইতস্তত করতে দেখলো ও। তৃষা আর দাঁড়িয়ে না থেকে একটু ঝুঁকে টুইঙ্কেলের মুখোমুখি উচ্চতায় বসলো। ওর তুলতুলে নরম চোয়ালে আলতা করে আঙ্গুল বুলিয়ে সেখানে গভীর ভালোবাসা একটা চুমু খেলো। তারপর নরম গলায় বলল, কি হয়েছে আমার মাম্মাটার, বলো না কি চাই তোমার? পানির কাছে চাইতে এত দ্বিধা কিসের? ছোট্ট হৃদয়ে চলা অশান্ত ঝড়কে শান্ত করার প্রয়াসে টুইঙ্কেল কয়েক মুহূর্তে মাটির দিকে তাকিয়ে রইল। তারপর এক বুক ভরসা নিয়ে তৃষার চোখের দিকে সরাসরি তাকালো। ওর নিষ্পাপ চোখ দুটোতে এক অদ্ভুত আকুলতা। অনেকক্ষণ পর অন্তত মৃদু কাঁপাকাঁপি কণ্ঠে বলল, আমি আমি কি তোমাকে একটু মা বলে ডাকতে পারি বানি? ক্যান আই কল ইউ মা? কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই তৃষা পুরো শরীর যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। এক অপার্থিব অনুভূতিতে ও যেন বাকরুদ্ধ, স্পন্দনহীন। বুকের ভেতর এতদিনের জমে থাকা এতটা সুপ্ত হাহাকার যেন নিমেষেই শীতল জলরাশিতে রূপ নিল। তৃষার চোখ দুটো টলমলে পানিতে ভিজে উঠল। চোখের কার্নিশ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ার উপক্রম হলো। ও তো কতদিন ধরে মনে মনে এই ডাক শোনার জন্য চাতকের মতো তৃষ্ণার্ত হয়েছিল। কতবার ভেবেছে টুইঙ্কেল যদি ওকে মা বলে ডাকতো, কিন্তু টুইঙ্কেল বিষয়টাকে কেমনভাবে নেবে, আর জন্মধাত্রী মায়ের বিকল্প হিসেবে ওকে মেনে নিতে পারবে কিনা, এই আশঙ্কায় তৃষা কোনোদিন নিজের মুখ ফুটে কিচ্ছু বলেনি। আর সেই পরম কাঙ্ক্ষিত ডাকটি এই ছোট্ট মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসতে তৃষার মনে হলো পৃথিবীর সমস্ত সুখ যেন এই একটা শব্দের মাঝে এসে বিলীন হয়ে গেছে। ও আর নিজেকে ধরে রাখতে পারল না। অশ্রুসিক্ত চোখে টুইঙ্কেলকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। ধরা কণ্ঠে আওড়ালো, আচ্ছা। সম্মতিটা পাওয়া মাত্রই টুইঙ্কেল যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। তৃষার গলাটা আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর গালে একটা টপ টপ শব্দে চুমু খেলো। তারপর মুখে এক চিলতে বিজয় হাসি ফুটিয়ে মায়াবী কণ্ঠে বলল, তাহলে আজ থেকে তোমাকে আমি শুধু মা বলেই ডাকবো। নো মোর বানি, ইউ আর মাই মাম্মি নাও। তৃষা আশ্রুসিক্ত চোখে হেসে ফেললো। টুইঙ্কেলের নাকটা হালকা টেনে দিয়ে বলল, ওরে আমার পাকা বুড়ি, তা হঠাৎ বানির উপর এত রাগ কেন শুনি? মা ডাকটা বুঝি খুব বেশি পছন্দ? ইয়েস মা, মা ডাকলে মনে হয় তুমি শুধু আমার, একদম আমার নিজের। আই লাভ ইউ সো মাচ মা। টুইঙ্কেলের মুখের প্রথম মা ডাকটা শুনে তৃষার বুকটা এক পরম তৃপ্তিতে ভরে উঠল। ও আবার ওকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে কপালে চুমু খেয়ে বলল, লাভ ইউ টু মাই লিটিল অ্যাঞ্জেল। আজ থেকে আমি শুধুই তোমার মা। অন্তরিক্ষের বক্ষপটে কাস্তের ন্যায় ঝুলে আছে এক ফালি চাঁদ। টুইঙ্কেল গভীর নিদ্রায় মগ্ন। তৃষা এক ঝলক ওর মায়াবী মুখশ্রীতে চেয়ে একটু কড়া চুমু বসিয়ে দিল ওর ছোট্ট ললাটে। সহসা নিস্তব্ধতা বিদীর্ণ করে বেজে উঠল তৃষার ফোনটা। স্ক্রিনে মাই ক্যাপ্টেন নামটা ভেসে উঠতেই অস্থিরতায় দুলতে থাকা তৃষার বুকটা যেন শান্ত হয়ে গেল। ও দ্রুত ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওপাশ থেকে আর্যর চেনা গভীর কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো জান, আই অ্যাম সো সো সরি মাই লাভ। আজকে একটু মারাত্মক ঝামেলায় ফেঁসে গিয়েছিলাম, সেটা সলভ করতে করতে একদম সময় পাইনি। খুব রাগ করে আছো আমার উপর? তৃষা পাশ বালি জায়গাতে চেপে ধরে অভিমানী গলায় বলল, রাগ করবো না তো কি করবো? আপনার ফোনের জন্য আমি কখন থেকে ওয়েট করেছি জানেন, আর আপনি এখন কল দিলেন। ওপাশে আর্য একটু হাসলো, নরম গলায় বলল, আচ্ছা বাবা, আই অ্যাম রিয়েলি সরি। কান ধরেছি যদিও, তুমি দেখতে পাচ্ছ না। ট্রাস্ট মি, সারাদিন ওই ডেকের উপর দাঁড়িয়ে আমার মনটা শুধু তোমার কাছেই পড়েছিল। এই যে ডিউটি শেষ করেই কিন্তু এক কাপ পানীয় না খেয়ে আগে তোমাকে কল দিয়েছি। এখনও কি রাগ থাকবে? আর্যর এমন আদুরে কথায় তৃষার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ও বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করলাম। ডিনার করেছেন? হ্যাঁ, এখনও করিনি, মেসে যাবো এখন। তোমার গলাটা কেমন যেন একটু ভারী লাগছে মাই লাভ। শরীর খারাপ নাকি তোমার? সত্যি করে বলো তো। আর্যর কণ্ঠে চট করে তীব্র উদ্বেগ আর ভালোবাসা টের পাওয়া গেল। তৃষা মুচকি হেসে পেটে হাত রাখলো। ভিতরের সুখবরটা যেন এখনই উপচে পড়তে চাইছে। ও নিজেকে সামলে নিয়ে একটু রহস্যের সুরে বলল, ধুর, কী যে বলেন, আমি একদম পারফেক্ট আছি। সত্যি তো, একদম তিন সত্যি। ওকে, বাই দ্য ওয়ে, মাম্মাম কী করছে? তৃষা এক ঝলক পাশে শুয়ে থাকা টুইঙ্কেলের দিকে চাইলো। ও আমার পাশেই, তবে ঘুমিয়ে আছে। আচ্ছা আচ্ছা, শুনুন। জি বলুন। তৃষা খানিক আমতা আমতা করে বলল, আসলে আপনাকে একটা ভীষণ বড় গুড নিউজ দেওয়ার আছে, শুনবেন? কী গুড নিউজ? তৃষা ঠোঁট কামড়ে হেসে মাথা নাড়ালো, যেন আর্য ওপাশ থেকে তা দেখতে পাচ্ছে। ও চোখ দুটো বন্ধ করে বলল, উফ, এত সহজে বলবো না। অনেক বড় নিউজ, একটু সাসপেন্স তো থাকা দরকার। আপনি জাস্ট একটু গেস করেন না। মাই লাভ, প্লিজ এভাবে আটকে রেখো না। এমনিতেই কতদিন তোমার থেকে দূরে আছি, তার উপর এমন করলে তো আমার কিউরিসিটিতে আজ রাতে ঘুমিয়ে আসবে না। কী হয়েছে বলো? তোমার ইউনিভার্সিটির কোনো ভালো খবর নাকি অন্য কিছু? আর্য ওপাশ থেকে রীতিমতো আকুল হয়ে জোরাজুরি শুরু করে দিল। তৃষা ফিসফিস করে বলল, না, ইউনিভার্সিটির কিছু না, তবে তার চেয়েও হাজার গুণ বড় খবর। কিন্তু আমি এখন ফোনে কিচ্ছু বলবো না। আপনি যখন নেক্সট টাইম পোর্টে ব্যাক করবেন তখন একদম সামনাসামনি জড়িয়ে ধরে বলবো,
আর্য ওপাশ থেকে একটা গভীর শ্বাস ফেলে একটু নিচু ও মাদকতা ভরা কণ্ঠে বললেন, তৃষা, দিস ইজ নট ফেয়ার। তুমি কিন্তু একজন দূর দেশে থাকা হাজব্যান্ডের উপর টর্চার করছো। এমন করলে কিন্তু আমি এখনই স্পিড বোট নিয়ে চলে আসবো তোমার কাছে। আসুন, আমি কি মানা করেছি নাকি? দেখো বউ। তৃষা থমকালো। জীবনে প্রথমবারের মতো আর্যর মুখে বউ সম্বোধনে ও স্তব্ধ, নির্বাক। হৃদস্পন্দনে যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়ে পরক্ষণে দ্বিগুণ বেগে ছুটতে লাগলো। গালের উপর এক ঝলক তপ্ত লরিমা ছড়িয়ে পড়লো ওর। ফোনের উপাস থেকে আর্য হয়তো তৃষার এই নীরবতার পিছনে লাজুক মনোভাবটা টের পেল। তাই ওকে জ্বালাতে আরও মাদকতা মিশ্রিত কণ্ঠে নেশাক্ত সুরে বলল, কি হলো বউজান, একদম চুপ মেরে গেলে যে? তৃষা বালিশে মুখ গুজে নিজের লাল হয়ে ওঠা গাল দুটো লুকানোর ব্যর্থ চেষ্টা করলো। হৃৎপিণ্ডের ধকধকে আওয়াজটা নিজের স্পষ্ট শুনতে পাচ্ছে ও। কোনো মতে নিজেকে সামলে নিয়ে একটু জড়ানো গলায় বলল, আপনি না বড্ড দুষ্টু হয়ে গেছেন। তাই নাকি বউজান? ক্যাপ্টেন। হুম দেখুন, এমন করছেন কেন? কেমন করছি? এভাবে কেউ ডাক শোনায়? তাহলে কিভাবে শোনে মিসেস? ধুর। আর্য এবার একটু শব্দ করে হেসে উঠল। ওকে ওকে মাই লাভ, বাট একটা রিকোয়েস্ট করবো। তৃষা আনমনে বলল, করুন। আই ওয়ান্ট সি ইউ ওয়ান্স। ক্যামেরাটা অন করো তো। তৃষা একটু ইতস্তত করলো। ঘড়িতে তখন মাঝরাত ছুঁই। ও মৃদুস্বরে বলল, ভিডিও কল? এখন দেখতে একদম ভূতের মতো লাগছে আমাকে। লাইটও অফ করে দিয়েছি। ও কোনো বাহানা শুনবো না। আমার চাঁদের আলো দেখার জন্য ঘরের লাইটের দরকার হয় না। কাম অন তৃষা, অন করো। অবাধ্য হইও না প্লিজ। আর্যর আকুলতা এড়ানো গেল না আর। তৃষা উঠে বসে আলগোছে ফোনের ভিডিও কল অপশনটা অন করলো, তবে আলো নিভিয়ে রাখলো। টুইঙ্কেলের স্বস্তিদায়ক ঘুমের কথা ভেবে স্ক্রিনে তৃষার লাজুক মুখচ্ছবি ভেসে উঠতে আর্যর চোখের পলক যেন থমকে গেল। চাঁদের আলো তৃষার চোখের কোণের এই লজ্জা আর উষ্টকোণের মৃদু হাসি আর্যকে এক নিমেষে মন্ত্রমুগ্ধ করে দিল। ও স্ক্রিনের দিকে অপলক চেয়ে রইল, কিন্তু পরক্ষণে আর্যর তীক্ষ্ণ দৃষ্টি আবিষ্কার করলো অন্য কিছু। তৃষার পরনে রয়েছে আর্যর নেভি ব্লু কালারের শার্ট, যেটা আলগা হয়ে ওর কাঁধের এক পাশটা ছুঁয়ে আছে। আর্য কিঞ্চিত সরুনেত্রে তাকিয়ে ঠোঁট। তৃষা একটু অপ্রস্তুত হয়ে নিজের শার্টের কলারটা ঠিক করতে করতে বলল, কি অন্যায় করলাম? আর্য স্ক্রিনের দিকে আরও একটু ঝুঁকে এসে নিচু স্বরে বলল, অন্যায়টা হলো আমি 1000 মাইল দূরে এই অশান্ত সমুদ্রে একা একা ছটফট করছি। আমার বউকে আমি ছুঁতে পারছি না, অথচ আমার শার্টটা কত অবলীলায় তোমার এই নরম শরীরটাকে ছুঁয়ে যাচ্ছে। ওটা তো আমার জায়গা দখল করে বসে আছে বউজান। দিস ইজ নট ফেয়ার। আর্যর এমন সরাসরি স্বীকারোক্তিতে তৃষার পুরো শরীর জুড়ে যেন এক তীব্র শিহরণ রয়ে গেল। ও লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ দুটো বুজে ফেললো। লালচে আভাটা গাল বেয়ে যেন ওর কান অব্দি পৌঁছে গেল। স্ক্রিনের ওপাশ থেকে বউয়ের এমন নিখুঁত লাজুক রূপ দেখে আর্যর ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির মুচকি হাসি ফুটে উঠল। ওর চোখের চঞ্চলতা নিমেষে এক বুক গভীর ভালোবাসায় রূপ নিল। আর্য স্ক্রিনে তৃষার অবয়বটার দিকে তাকিয়ে নরম গলায় বলল, ওভাবে চোখ বন্ধ করে থেকো না মাই লাভ। বউয়ের এমন রূপে বরের হার্ট অ্যাটাক জোগাড় হয় বউজান। আই রিয়ালি মিস ইউ জান। তৃষা আস্তে আস্তে চোখ মেলল। আর্যর চোখের এই আকুলতা ওর মনের ভিতর গিয়ে লাগলো। ও শার্টের হাতটা আঙুল দিয়ে মোচড়াতে মোচড়াতে ফিস ফিস করে বলল, আই মিস ইউ টু ক্যাপ্টেন। খুব তাড়াতাড়ি ফিরে আসুন না প্লিজ। আর্য একটা দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালো। মাঝরাত পেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ। ও আর তৃষাকে জাগিয়ে রেখে কষ্ট দিতে চাইল না। কণ্ঠস্বর একরাশ আদর মিশিয়ে বলল, খুব জলদি আসবো বউজান, বাট এখন অনেক রাত হয়েছে, সো নো মোর টর্চার। এবার বউ লক্ষ্মী এর মতো মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড আবার প্রিন্সেস মাই লাভ। তৃষা আলতো করে মাথা নাড়িয়ে বলল, আপনি মেসে গিয়ে আগে ডিনারটা করে নিন প্লিজ। একদম অবহেলা করবেন না নিজের উপর। টেক কেয়ার ক্যাপ্টেন। গুড নাইট। গুড নাইট মাই লাভ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কলটা কেটে যেতেই পুরো ঘরটার আবার নিস্তব্ধতা নেমে এলো। তৃষা ফোনটা বুকের উপর শক্ত করে চেপে ধরে বিছানায় শুয়ে পড়ল। আর্য রেখে যাওয়া শার্টের সুবাস আর ওই বউজান ডাকটা যেন এখনো ঘরের বাতাসে আছে। ও এক হাত পেটের উপর রেখে পরম শান্তিতে চোখ দুটো বন্ধ করল। মহাকালের অবিনশ্বর রথচক্রে পিষ্ট হয়ে সময়ের স্রোতে নিমেষেই অতলান্ত গর্ভে তলিয়ে গেছে এক একটি দিন। নিয়তির অলগ্ন আবর্তনে বিদায় নিয়েছে প্রহর, আর দিনপঞ্জরের জীর্ণ পাতা থেকে এক এক করে খসে পড়েছে দীর্ঘ ৮-৮টি মাস। তৃষা এখন ৮ মাসের অন্তঃসত্ত্বা। ওর দেহগড়নে মাতৃত্বের চিরন্তন রূপটি আজ স্পষ্ট। উদরটি বেশ স্ফীত, পা দুটোতে এসেছে মৃদু ফোলা ভাব। অলস অপরাহ্নের নরম আলোয় দোতলায় ঝুল বারান্দায় আরাম কেদারা পেতে বসে বাইরের দূর সীমানায় দিকে চেয়ে আছে তৃষা। পাশে রাখা ফোনটায় লুপে চলেছে মেসেঞ্জার আসা আর্যর সেই চেনা গভীর কণ্ঠের ভয়েস মেসেজ। দিন কয়েক আগে তৃষা যখন আদুরে গলায় শুধেছিল ও আর্য ঠিক কি হয়, তখন আর্য জবাবে গেয়ে শুনিয়েছিল এই গানটি, তু হি হে আশিক, তু হি হে আওরাগী, তু হি হে জিন্দেগি, তু হি হে জুদা। প্রতিদিন এই একই একাকী অলস সময়গুলো আর্যর এই কণ্ঠটুকুই তৃষা বেঁচে থাকার পরম রসদ হয়ে ওঠে। ও আনমনে পেটে হাত বুলিয়ে এক অদ্ভুত সুখের অবেশে চোখ দুটো বুঝল। আকস্মিক ছেদ পড়ল নির্জনতায়। প্রতিদিনের চিরচেনা নিয়মে ফলের থালা হাতে চঞ্চল পদক্ষেপে মা ও মা করতে করতে কক্ষে প্রবেশ করলো টুয়েঙ্কেল। এই দীর্ঘ ৮ মাসের ব্যবধানে ও যেন বেশ খানিকটা বড় হয়ে উঠেছে। চপলতাটুকু আগের মতো থাকলে ওর স্বভাবের মাঝে এখন এক অদ্ভুত পরিপক্কতা। সবচেয়ে বড় কথা, তৃষার প্রতি ওর যত্নের বহর এখন দেখার মতো। তৃষার ভিতরে যে আরেকটা ছোট্ট নতুন প্রাণ বড় হচ্ছে, নিজের একটা ভাই বা বোন আসবে, এই অনাবিল খুশিতে ও সারাক্ষণ ডানা কাটা পরীর মতো।
তৃষার চারপাশে ঘুরঘুর করে, কখন তৃষার কোনটা লাগবে, কখন ফল খেতে হবে, একেবারে অভিজ্ঞদের মতো সব কিছু তদারকি করে ও। টুইঙ্কেল ফলের থালাটা পাশে রেখে কোমরে হাত দিয়ে বেশ শাসন করার ভঙ্গিতে বলল, মা আবার তুমি বারান্দায় এসে বসে আছো, বাতাস লাগছে তো? আর এই যে অ্যাপেল কাটিংটা রেখে গিয়েছিলাম, একটা পিসও মুখে তোলোনি কেন? দিস ইজ নট ফেয়ার। তৃষা চোখ মেলে টুইঙ্কেলের পুচকে অভিভাবকত্ব দেখে হেসে ফেললো। ও টুইঙ্কেলের তুলতুলে গালটা আলতো করে টেনে দিয়ে বলল, আরে বাবা, এই তো জাস্ট একটু ফ্রেশ এয়ার নিতে এলাম। আর তোমার এই আপেলগুলো না একদম মিষ্টি না, কেমন যেন পানসে। টুইঙ্কেল অমনি চোখ কপালে তুলে বড়দের মতো মাথা নাড়লো। ও গড মা, ডোন্ট মেক এক্সকিউজেস। ডক্টর আঙ্কেল কি বলেছে মনে নেই? নাও হাঁ করো তো। ও নিজের ছোট্ট হাত দিয়ে একটা আপেলের টুকরো তৃষার মুখের সামনে ধরলো। তৃষা আর না করতে পারলো না, বাধ্য মেয়ের মতো কামড় দিয়ে বলল, আচ্ছা বাবা, খাচ্ছি, কিন্তু তুমি এত কেয়ার করতে শিখলে কোথা থেকে বলো তো, মাই লিটল প্রিন্সেস? টুইঙ্কেল গর্বে বুক ফুলিয়ে চটপট জবাব দিল, আই অ্যাম গোয়িং টু বি এ বিগ সিস্টার মা, সো রেসপন্সিবিলিটি তো আমারই, তাই না? মেয়ের মুখে দায়িত্বের কথা শুনে তৃষার মনের ভিতরটা আবার এক অজানা ভালোবাসায় ভরে উঠল। ও টুইঙ্কেলকে টেনে নিজের বুকের কাছে জড়িয়ে ওর ছোট্ট ললাটে চুমু এঁকে বলল, প্রিন্সেস তোমারই, কিন্তু এই দায়িত্ব চক্করে মা যে তার প্রিন্সেসটাকে কাছে পাচ্ছে না, তাকে খেয়াল করছে না। হামিদা বেগমরা বিশেষ একটা পারিবারিক প্রয়োজনে দিন কয়েক হলো গ্রামে নিয়েছেন। কোলাহল মুখর এই তিলোত্তমা শহরে এখন কেবল আদ্রিয়ান আর মেহসানা। তবে আজকের সকালটা যেন কোনো এক অলক্ষ্য নিয়মে ভীষণ এলোমেলো কাটছিল। সকালে রান্নাবান্না সারতে মেহসানার বেশ খানিকটা দেরি হয়ে যাওয়ায় আদ্রিয়ান সকালের আহারটুকু না করেই তাড়াহুড়ো করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল। এমনকি দুপুরের খাবারটাও সঙ্গে নিয়ে যাওয়ার অবকাশ পায়নি। তাই মেহসানা ভার্সিটির ক্লাস শেষ করেই এক এক ছুটে বাসায় এসেছিল। আদ্রিয়ানকে কয়েকবার মুঠোফোন যোগাযোগের চেষ্টা করলেও ওপাশ থেকে কোনো সাড়া মেলেনি। ফোনটা অবিরাম বেজেই যাচ্ছিল। তীব্র অকুলতা আর একরাশ শুকনো অভিমান বুকে চেপে মেহসানা নিজেই হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। ওর সুপ্ত ইচ্ছে ছিল আদ্রিয়ানকে এক প্রকার জোর করেই হসপিটাল থেকে বাসায় ফিরিয়ে আনবে। তারপর দুজন মিলে একসাথে নিভৃতে লাঞ্চটা সারবে। হসপিটালের দীর্ঘ করিডর পেরিয়ে আদ্রিয়ানের কেবিনের দোরগোড়ায় এসে পৌঁছাতে মেহসানার চঞ্চল পায়ের গতি থমকে গেল আচমকা। দরজার স্বচ্ছ কাচের অন্তরালে দিয়ে ভিতরের দৃশ্য পটে চোখ পড়তেই ওর ভিতরের সমস্ত শান্তভাব নিমেষেই কর্পূরের মতো উড়ে গেল। কেবিনের অভ্যন্তরে আদ্রিয়ান ঠিক মুখোমুখি দাঁড়িয়ে আছে এক নব্য লেডি ইন্টার্ন। মেয়েটি কেবল আদ্রিয়ানের সাথে পেশাগত কথাই বলছে না, বরং বেশ আঠার মতো লেপ্টে থাকার ভঙ্গিতে সুযোগ বুঝে ওর গায়ের উপর ঢলে পড়ার চেষ্টা করছে। কথার ছলে তার চপল হাসির ছটা। আদ্রিয়ানের সাথে এমন গা ঘেঁষাঘেঁষি দৃশ্য দেখে মেহসানার মাথায় প্রতিটা রক চট করে অগ্নিশর্মা হয়ে উঠল। বুকের গহীনে এক তীব্র ঈর্ষার দাবানল জ্বলে উঠল ওর। ও আর এক মুহূর্ত আর সেখানে স্থির দাঁড়িয়ে থাকতে পারল না। উল্টো পায়ে করিডর ধরে হনহন করে বেরিয়ে আসতে চাইল। ওর হরিণ চোখ দুটো তখন চরম ক্ষোভ আর অভিমানে টলমল করছে। ঠিক তখনই কেবিনের পাল্লা খোলার শব্দ এলো। মেহসানাকে তপ্ত পায়ে চলে যেতে দেখে আদ্রিয়ান ঝড়ের বেগে পরিস্থিতি আঁচ করতে পারল। ও দ্রুত ওই ইন্টার্ন মেয়েটিকে ওখান থেকে থামিয়ে দিয়ে নিজের সমস্ত গাম্ভীর্য বিসর্জন দিয়ে মেহসানার পিছে পিছে ছুটে এলো। করিডোরের মাঝখানে উন্মুক্ত জায়গায় মেহসানার নরম হাতটা খপ করে চেপে ধরে ও এক প্রকার সজোরে টেনে নিচের দিকে ঘোরালো। কিছুটা হাঁপাতে হাঁপাতে বেকুল কণ্ঠে বলল, মেহু, লিসেন টু মি। তুমি যেরকম ভাবছো ব্যাপারটা মোটেও সেরকম নয়। শি ওয়াজ জাস্ট আস্কিং অ্যাবাউট এ পেশেন্ট কেস। প্লিজ এভাবে রিয়াক্ট করো না। মেহসানা এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার বিফল চেষ্টা করে তীব্র ক্ষোভ মেশালো গলায় বলল, ও রিয়ালি ডক্টর আদ্রিয়ান, পেশেন্ট কেস নাকি ডিসকাশন বুঝি ওভাবে গায়ের উপর গায়ে ঢেলে করতে হয়? দিস ইজ সো ডিসগাস্টিং। আপনার ফোন রিসিভ করার মতো সময় হয় না, লাঞ্চ করার সময় হয় না, অথচ কেবিনে বসে এমন ফ্লার্ট করার বেকুলতা ঠিকই তো হয়, তাই না? দেখো, তুমি যেমনটা ভাবছো তেমনটা একদমই নয়। মেহসানা পুনরায় ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। আমি কি ভাবছি কি না ভাবছি সেটা নিয়ে আপনাকে ভাবার প্রয়োজন নেই মিস্টার। আমারই ভুল হয়েছিল আপনার প্রতি অতিরিক্ত দরদ দেখিয়ে হাত পুড়িয়ে রান্না করা। আদ্রিয়ান এবার মেহসানার দুই কাঁধ শক্ত করে আঁকড়ে ধরে ওর চোখের কৃষ্ণগহনে তাকালো। ওর কণ্ঠে একধারা অনুনয় আর গভীর ভালোবাসা মিশ্রিত ধমক। মেহু, জাস্ট স্টপ ইট। লুক অ্যাট মাই আইস। তুমি খুব ভালো করেই জানো আমার এই লাইফে তুমি ছাড়া অন্য কোনো মেয়ের কোনো এক্সিস্টেন্স নেই। আই অ্যাম সো সরি। আমি ফোনটা খেয়াল করতে পারিনি, ওটা সাইলেন্ট ছিল। বাট প্লিজ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি। আদ্রিয়ানের বলিষ্ঠ শক্ত বন্ধনে হাতে নিজেকে মুক্ত করার প্রয়াসে ছটফট করতে লাগলো। ডাগর নেত্র কার্নিশ বেয়ে টুপটাপ গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুকণা। সন্তর্পণে সেটি লুকিয়ে ভেজা কণ্ঠে ও বলল, হাত ছাড়ুন, জাস্ট লিভ মি অ্যালোন। কোনো অধিকার নেই আপনার আমার উপর এভাবে জোর খাটানোর। আদ্রিয়ান বাঁধন আরও কিছুটা শক্ত করে থমথম গলায় বলল, অধিকার নেই মানে? মেহু, আই অ্যাম ইয়োর হাজব্যান্ড রিয়েলি? মেহসানা একটা তিক্ত তাচ্ছিল্যের হাসি আসলো। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল বুক ফাটা আর্তনাদ। ও আদ্রিয়ানের চোখের দিকে সোজা তাকিয়ে কাঁপানো গলায় বলল, নামের পাশে একটা কাগজের সিলমোহর বসিয়ে দিলেই বুঝি হাজব্যান্ড হওয়া যায় মিস্টার আদ্রিয়ান? আজ আমাদের বিয়ের দীর্ঘ কয়েকটা মাস পার হয়ে গেছে, অথচ আমাদের রিলেশনশিপটা কেমন আপনি জানেন না? ইটস নট ইভেন নর্মাল। আজও আমরা দুজনে দুটো আলাদা
মেরুর বাসিন্দা হয়ে আছি, যেখানে কোনো স্বাভাবিকতা নেই সেখানে আপনি কোন অধিকারের কথাটা বলছেন? মেহসানার অবাধ্য চোখের জল ওর শার্টের উপর টুপটুপ করে খসে পড়ছে। আদ্রিয়ান নিস্তব্ধ হতেই মেহসানা এই সুযোগে ঝটকায় ওর শীতল হয়ে আসা হাত দুটো সরিয়ে দিল। চোখের জলটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে অত্যন্ত শীতল কিন্তু ভাঙা গলায় বলল, একটা নর্মাল সম্পর্কে যেটুকু ভরসা আর টান থাকে আমাদের মাঝে তার কিছুই গড়ে ওঠেনি। তার উপর প্রতিনিয়ত এমন একেকটা দৃশ্য। আই জাস্ট কান্ট টেক দিস এনিমোর। আদ্রিয়ান, দিস ইজ সো মাচ ফর মি। আর একটা মুহূর্ত আদ্রিয়ানের উত্তরের অপেক্ষায় মেহসানা সেখানে দাঁড়িয়ে রইল না। করিডোরের ভিড় ঠেলে ও প্রায় দৌড়ে হসপিটালের প্রধান ফটকের দিকে এগোতে লাগলো। তবে আদ্রিয়ানও দমবার পাত্র নয়, ওর তো কোনো দোষ নেই। যত দ্রুত সব তো মেহসানার কারণে। মেহসানাই তো এতদিন সম্পর্কটাকে নর্মাল করতে দেয়নি, তাহলে আজ কেন ওকে দোষারোপ করলো? বাসায় ফিরে দরজায় চিটকানি লাগিয়েছে মেহসানা, পিছু পিছু এসেছে আদ্রিয়ানও। তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই মেহসানা আদ্রিয়ানের। ধৈর্যের এবার বাঁধ ভাঙলো। ও দরজার ওপাশে দাঁড়িয়ে অবিরাম করাঘাত করতে লাগলো, মেহু ওপেন দ্য ডোর, উই নিড টু টক। মেহসানার কোনো সাড়া শব্দ নেই। আদ্রিয়ানের মেজাজ এবার সপ্তমে চড়লো। ও এক প্রকার চিৎকার করে বলল, মেহু, জাস্ট ওয়ান লাস্ট ওয়ার্নিং। তুমি যদি নেক্সট 30 সেকেন্ডসের মধ্যে দরজা না খোলো আমি কিন্তু সত্যিই দরজা ভেঙে ফেলবো। আই অ্যাম সিরিয়াস। তবুও ভেতরটা নিথর নিস্তব্ধ। আদ্রিয়ান আর কালক্ষেপণ করলো না। নিজের শরীরে পুরো শক্তি দিয়ে দরজা সজোরে ধাক্কা দিতেই পুরোনো ছিটকিনিটা মরমর করে ভেঙে গেল। হুড়মুড় করে ঘরে ঢুকে আদ্রিয়ান থমকে দাঁড়ালো। দৃষ্টিগোচর হলো মেহসানার বিছানার ফিট টেকিয়ে ফ্লোরে বসে আছে, দুই হাঁটুর মাঝে মুখ গুজে ও ফুঁপিয়ে কাঁদছে। ওর কাঁধটুকু কান্নার বেগে থরথরিয়ে কাঁপছে। আদ্রিয়ানের ভিতরটা সমস্ত রাগ এক নিমিষে কর্পূরের মতো উড়ে গিয়ে একরাশ মায়া আর হাহাকারে এসে জমা হলো সেথায়। ও ধীর পায়ে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো মেহসানার সম্মুখে। অত্যন্ত সন্তর্পণে মেহসানার মুখটা নিজের মুঠোর পুড়ে উপরে তোলার চেষ্টা করলো। মেহসানা বাধা দিল। আদ্রিয়ান এবার নাছোড়বান্দা। ওর লাল হয়ে যাওয়া চোখ আর অশ্রুকণে সিক্ত মুখশ্রী দেখে আদ্রিয়ান বুকটা হু হু করে উঠল। কি হয়েছে? এমন করছো কেন? মেহু, জাস্ট লুক অ্যাট মি। এই মেয়েটার সাথে আমার বিন্দুমাত্র কোনো রিলেশন নেই, ট্রাস্ট মি। মেহসানা ঝটকায় নিজের মুখটা সরিয়ে নিল। ধরা গলায় অভিমানে উগরে দিয়ে বলল, রিলেশন থাকুক বা না থাকুক তাতে আমার কি? আমি জাস্ট আপনার এই হাজব্যান্ড ট্যাগটা নিয়ে টায়ার্ড। আপনি আমাকে প্রমিস করেছিলেন সব কিছু নর্মাল করবেন, বাট আপনি তো নিজের প্রফেশন আর ওই মেয়েদের অ্যাটেনশন নিয়ে বিজি। আদ্রিয়ান এবার মেহসানার খুব কাছে সরে এলো। ওর কপালে নিজের কপাল ঠেকিয়ে গাঢ় স্বরে বলল, আই অ্যাম বিজি মেহু। আমি বিজি থাকি কারণ আমি চাই না সবসময় তোমাকে দেখতে। বিকজ তোমাকে দেখলেই আমার ভিতরটা উল্টাপাল্টা হয়ে যায়, সামলাতে পারি না নিজেকে। আর ওই মেয়েদের কথা বলছো, দিস ইজ সো চাইল্ডস। তুমি কি জানো না আদ্রিয়ানের হার্টবিট কার জন্য চলে? মেহসানা ভেজা চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান ওর চোখের এক ফোঁটা জল ঠোঁটে দিয়ে মুছে নিয়ে ফিসফিস করে বলল, এই কয় মাসের দূরত্বটা কি কেবল আমার একার ছিল মেহু? তুমিও তো আমাকে কাছে আসার সুযোগটা দেওনি। দিস সাইলেন্স কিলিং মি টু। এবার কি এই দেওয়ালটা ভাঙা যায় না? জাস্ট ফর ওয়ান্স ট্রাস্ট মি উইথ অল ইওর হার্ট। মেহসানের ভিতরটা জমাটবদ্ধ অভিমানের পাহাড়টা আদ্রিয়ানের এই তপ্ত নিঃশ্বাস আর আকুলতার ছোঁয়ায় যেন মুহূর্তেই গলে জল হয়ে গেল। ও আর নিজেকে সামলাতে পারল না। কান্নাতুরে আদ্রিয়ানের শার্ট কলারটা খামচে ধরে ওর প্রশস্ত বুকে মুখ লুকালো। ওর অবাধ্য অশ্রুকণায় আদ্রিয়ানের শার্টের বুকটা ভিজে একাকার। কিন্তু আদ্রিয়ান আর সরালো না ওকে, বরং পরম আবেশে দুহাতে মেহসানাকে আগলে নিল নিজের বুকের মাঝে। মেহসানার কান্নার বেগ একটু কমলো। আদ্রিয়ান ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জাস্ট লুক অ্যাট আস মেহু। কত সময় নষ্ট করেছি আমরা এই ইগো আর সাইলেন্সের পিছনে। আমার তো মনে হচ্ছে আজ থেকে আমাদের নতুন করে পথ চলা শুরু। দিস ইজ আওয়ার রিয়েল স্টার্ট মাই লাভ। মেহসানা আদ্রিয়ানের বুক থেকে মাথা তুলে সোজা ভেজা চোখে ওর দিকে তাকালো। আদ্রিয়ান চোখের সেই গভীর তৃষ্ণা আর ভালোবাসা দেখেও লজ্জা পেয়ে আবার চোখ নিচু করে নিল। আদ্রিয়ান এক হাত দিয়ে মেহসানার চিবু গুছিয়ে ঠোঁটের কোণে তখন এক দুষ্টুমি ভরা হাসির রেখা ফুটিয়ে গভীর দৃষ্টিতে মেহসানার ঠোঁটের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, মেহু, আই থিঙ্ক আই ডিজার্ভ এ লিটিল কম্পেনসেশন। এই যে এত ছোটাছুটি করালে আমাকে, তার জন্য কি কোনো গিফট পাবো না? আদ্রিয়ানের কণ্ঠে সেই নেশাক্ত সুরে মেহসানা শিউরে উঠল। আদ্রিয়ানের কথায় গূঢ় অর্থ বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে আড়ষ্ট কণ্ঠে বলল, আদ্রিয়ান, কি বলছো এসব? এখন তো মাত্র সন্ধ্যা। আদ্রিয়ান এবার হালকা শব্দ করে হেসে উঠল। মেহসানার কোমর জড়িয়ে ধরে ওকে আরো নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিয়ে নেশাতুর কণ্ঠে ফিসফিস করল, সো হোয়াট? যখন মিয়া বিবি রাজি তখন সন্ধ্যা আর রাত কি? লাভারদের জন্য দিনক্ষণের কোনো ক্যালেন্ডার নেই মিসেস আদ্রিয়ান। আমার 8 মাসের খরা কাটানোর জন্য এই মুহূর্তটাই পারফেক্ট। নাকি তুমি রাজি নও? শেষ কথাটা বন্ধন খানিক শিথিল করে সন্ধিহান কণ্ঠে শুধালো আদ্রিয়ান। মেহসানা তৎক্ষণাৎ নাবোধক মাথা নাড়িয়ে বলল, না না। পরক্ষণে জিভ কাটল ও। ছি, কত বড় হ্যাংলামো করে ফেললো। এদিকে মেহসানা এমন অকপট স্বীকারোক্তিতে আদ্রিয়ানের ঠোঁটের কোণে হাসিটা আরো চওড়া হলো। ও মেহসানার লজ্জারাঙা মুখটা দুই হাতের আঁচড়ালে ভরে নিয়ে কপালে দীর্ঘ এক উষ্ণ চুম্বন এঁকে দিল। মেহসানা আষ্টেপৃষ্ঠে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে নিজের মুখ লুকালো ওর ঘাড়ে। এক অজানা আবেশে ওর সর্বাঙ্গ তখন থরথরিয়ে কাঁপছে। আদ্রিয়ান মেহসানাকে পাঁজর কোলে করে তুলে নিয়ে ধীর পায়ে বিছানা থেকে এগিয়ে গেল। নরম শয্যার ওকে শুইয়ে দিয়ে আদ্রিয়ান নিজে ওর খুব কাছে নেমে এলো।
ঘরের আবছা আলোয় মেহেসানা কাজল ধোয়া চোখ আর ওষ্ঠর কম্পন আদ্রিয়ানকে এক আদিম নেশা আচ্ছন্ন করে ফেলল। ও মেহেসানার কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, আরে বউ, লজ্জা পাও কেন? আমরাই তো। আদ্রিয়ান এমন সোজাসাপটা আর রসিকতাপূর্ণ মন্তব্যে মেহেসানা যেন লজ্জায় আরও কুঁকড়ে গেল। ও দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফিসফিস করে বলল, আদ্রিয়ান প্লিজ এভাবে বলবেন না, আমার কেমন যেন লাগছে। আদ্রিয়ান মেহেসানার হাত দুটো আলতো করে সরিয়ে দিল। ওর চোখে তখনও এক নিবিড় তৃষ্ণা, কিন্তু মেহেসানার জড়তাটুকু দেখেও মৃদু হাসলো। মেহেসানার চিবুকটা উঁচু করে ধরে ও বেশ আদুরে গলায় বলল, কেমন লাগছে মেরিজান? মেহেসানা আদ্রিয়ানের বুকে লোমসংসা আঙ্গুল বুলাতে বুলাতে কাঁপানো গলায় বলল, আপনি বড্ড বেশি কথা বলেন আদ্রিয়ান, জাস্ট শাট আপ। আদ্রিয়ান এবার আর কথা বাড়ালো না। মেহেসানা লজ্জারাঙা ওষ্ঠর খুব কাছে নিজের মুখটা নিয়ে এসে নিচু স্বরে বলল, ওকে মিসেস আদ্রিয়ান, কথা না হয় বন্ধই করে দিলাম, এবার শুধু ভালোবাসায় ভাষা চলুক। আদ্রিয়ান তপ্ত নিঃশ্বাসে মেয়েসোনার ঠোঁটে আছড়ে পড়তেই অজান্তেই চোখ দুটো বুজে ফেলল। আদ্রিয়ান অত্যন্ত সাবধানে মেয়েসোনার শাড়ির আঁচলটা একটু সরিয়ে ওর কাঁধে এক দীর্ঘ উষ্ণ পরশ এঁকে দিল। মেয়েসোনা শিউরে উঠে আদ্রিয়ানকে আরও শক্ত করে জাপটে ধরল। ঘরের কোণে জ্বলতে থাকা সেই নিস্তেজ আলোটা যেন ওদের এই দীর্ঘ প্রতীক্ষার প্রেমের সাক্ষী হয়ে রইল। বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল ছাপিয়ে তখন এই ঘরে কেবল দুটি হৃদস্পন্দন তাল লয় আঘাতে শুরু করলো। রাতের আঁধারে ঘনীভূত হয়ে নামছে ধরিত্রীর বুকে। বাইরের ঝিঝি পোকার ডাক আর হিমেল হাওয়ার শব্দ দোতলায় এই নিভৃত ঘরটাকেও ছুঁয়ে যাচ্ছে। তৃষা ইদানিং শরীরের ভারিত্বের কারণে ঘরের বাইরে খুব একটা যেতে পারে না। বিছানায় এখন ওর প্রধান সঙ্গী। মাতৃত্বের এই শেষ মুহূর্তগুলো যেন এক অদ্ভুত ক্লান্তিতে মোড়ানো। বিছানায় হেলান দিয়ে বসে তৃষা আনমনে জানলার উপাস তাকিয়েছিল। ঠিক তখনই ছোট্ট টুইঙ্কেল একটা ভারী প্লেটে দুহাত সামলে টলমল করে পায়ে ঘরে ঢুকলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে মেয়েটার। টুইঙ্কেল প্লেটটা টিপিয়ে উপর রেখে বেশি গম্ভীর্যের সাথে বলল, মা অনেক লেট হয়ে গেছে, এবার একদম কথা না বাড়িয়ে খেয়ে নাও তো। তৃষা মেয়ের এই অদ্ভুত যত্নশীলতার দিকে অপলক চেয়ে রইল। টুইঙ্কেল ছোট হাতে একটা লোকমা মাখিয়ে তৃষার মুখের সামনে ধরল, কিন্তু ওর ছোট্ট আঙুলগুলো ঠিকমতো খাবারটা ধরে রাখতে পারছিল না। দু এক দানা ভাত প্লেটের পাশে উপচে পড়ল। তৃষা মুচকি হেসে আলতো করে টুইঙ্কেলের হাতটা ধরে বলল, থাক না মা, আমি নিজে খেয়ে নেব, তোমার কষ্ট হচ্ছে তো। টুইঙ্কেল চট করে হাত সরিয়ে নিয়ে চোখ বড় বড় করে বলল, একদম না, তুমি তো এখন ঠিকমতো হাতও তুলতে পারো না, সো ডিস্টার্ব করো না একদম, হাঁ করো। ও আবারও এক লোকমা তুলে ধরার চেষ্টা করলো। এবার কিছুটা খাবার তৃষার কামিজের উপর পড়ে গেল। টুইঙ্কেল খানিকটা অপ্রস্তুত হয়ে নিজের ফ্রক দিয়ে ওটা মোছার চেষ্টা করতে করতে ভেজা কণ্ঠে বলল, সরি মা, আমি না ঠিক তোমার মতো পারছি না, তুমি কত সুন্দর করে আমাকে খাইয়ে দিতে, তাই না? মেয়ের চোখে জল দেখে তৃষার বুকের ভিতরটা হু হু করে উঠল। ও টুইঙ্কেলকে টেনে নিজের কেলে ঘষে বসালো। ওর কপালে এক দীর্ঘ চুমু এঁকে শান্ত গলায় বলল, আরে আমার কিউটি পাইটা, সামান্যতে কেউ কাঁদে নাকি? লক্ষ্মী মা আমার, তুমি যে আমার কত বড় লাকি চাম তা কি তুমি জানো? টুইঙ্কেল মায়ের বুকে মাথা রেখে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলল, আচ্ছা তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও, আমি নিচে গিয়ে দাদুকে দেখে আসি। আর শোনো, কোনো দরকার হলে কিন্তু জোরে টুইঙ্কেল বলে ডাকবে, ওকে? তৃষা হেসেই ফেলল মেয়েটার এমন পাকা কথায়। টুইঙ্কেল খাবারের প্লেটটা তৃষার সামনে সুন্দর করে গুছিয়ে দিয়ে ছোট ছোট কদমে ঘরে থেকে বেরিয়ে গেল। তৃষা একা ঘরে আবার সেই নিস্তব্ধতায় ডুব দিল। নিষেধিনীর গভীরতা ধারিত্রী আঁকড়ে ধরেছে। ইদানিং আর্যর সঙ্গে যোগাযোগ কমেছে তৃষার। ইদানিং বলতে গেলে দিন দুয়েকের হবে হয়তো, তবে কারণটা অজানা। এদিকে তৃষা এখনও নিজের অবস্থার কথা জানায়নি আর্যকে। নানান চিন্তারা হানা দিল মনোমস্তিষ্কে। তবে মাতৃত্বের ভারে ক্লান্ত শরীর, অবসাদগ্রস্ত মস্তিষ্ক নির্দেশনা নিতে বন্ধ করে নিদ্রার অতল গহ্বরে ডুব দিল। ভারী হয়ে আসা চোখের পাতা ততক্ষণে বুঝে এসেছে ফজরের আজান প্রতিধ্বনিত হচ্ছে। মিষ্টি প্রভাতে মৃদু উষ্ণতা নিদ্রার অতলে তলিয়ে থাকা আদ্রিয়ানের শক্ত বাহুবন্ধনে হয়তো নিজেকে ছাড়ানোর প্রয়াসে মত্ত মেহেসানা। সমগ্র শরীর ব্যথায় ওর জর্জরিত, তবুও নামাজের প্রহর যাতে না ফুরায় তার জন্য এত ব্যস্ততা। কিন্তু মেহেসানা এই অতি সামান্য নড়াচড়া আদ্রিয়ানের অতন্দ্র পাহারা এড়াতে পারল না। আদ্রিয়ান ঘুমন্ত অবস্থাতেই বাঁধন আরও শক্ত করে নিজের দিকে টেনে নিল। চোখ পিটপিট করে তাকাতে ওর দৃষ্টিতে একরাশ দুষ্টুমি আর প্রশান্তির ঝিলিক দিয়ে উঠল। ও ভারী গলায় আধবোজা চোখে শুধালো, কি হয়েছে এংরি বার্ড, এত ছটফট করছো কেন? আরও কিছুক্ষণ ঘুমাতে দাও না। কাল রাত থেকে আদ্রিয়ান মেহেসানাকে এই নামে সম্বোধন করছে। প্রথমে বিরক্ত লাগলেও বারবার শুনতে শুনতে যেন অভ্যস্ত হয়েছে ও। আদ্রিয়ানের কপালে জমে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে কোমল সুরে বলল, আজান হয়ে গেছে মিস্টার, এখন তো উঠতে হবে, নামাজ পড়বো না, প্লিজ হাতটা ছাড়ুন। আদ্রিয়ান এবার একটা দীর্ঘ শ্বাস ফেলে মেহেসানার আরও গভীরে মুখ লুকালো। এক অদ্ভুত করে ফিসফিস করে বলল, নামাজ তো তুমি পড়বে, কিন্তু এই মুহূর্তে তোমার এই উষ্ণতা ছেড়ে উঠতে মন চাইছে না। ৯টা মাস তো উপোসে রেখেছো আমায়, আজ একটুও কি বাড়তি ছাড় দেওয়া যায় না? মেহসানা লজ্জা পেয়ে আদ্রিয়ানের বুকে ছোট করে একটা কিল বসালো। আদ্রিয়ান এবার মৃদু হেসে ওর বাঁধন কিছুটা শিথিল করলো। মেহসানা বিছানা ছেড়ে ওঠার জন্য গা ঝাড়া দিতেই হঠাৎ থমকে গেল। এক চরম বিস্ময় আর লজ্জায় ওর সারা শরীর পাথরের মতো স্থির হয়ে গেল। ও খেয়াল করলো ও একা নয়, ও মূলত আদ্রিয়ানের বড়সড় শার্টটার ভিতরেও ঢুকে গেছে। গত রাতের সেই অগোছালো মুহূর্তগুলোতে কখন যে ওর জামা অবহেলিত মেঝের এক কোণে আশ্রয় নিয়েছে তার ইয়ত্তা নেই। এখন আদ্রিয়ানের সাথে প্রায় একাত্ম হয়ে ওর বুকের উষ্ণতায় সিটিয়ে আছে ও।
লজ্জায় মেহেসানার মুখ দিয়ে কোনো কথা সরল না। ও ও পুনরায় ঝটপট আদ্রিয়ানের গায়ের সাথে সেটে গেল, যেন এই মুহূর্তে আদ্রিয়ানের বুকটাই ওর দুনিয়ার শ্রেষ্ঠ নিরাপদ আশ্রয়। মেহেসানার এই আকস্মিক কুঁকড়ে যাওয়া দেখে আদ্রিয়ান পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেল। ওর ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠল। ও মেহেসানার চুলে আঙুল বুলাতে বুলাতে নিচু স্বরে বলল, কী হলো, এখন আবার আমায় এত শক্ত করে জাপটে ধরলে যে? নামাজ পড়ার তাড়াহুড়ো কি তবে শেষ হয়ে গেল মিসেস আদ্রিয়ান? এই মেহেসানা আদ্রিয়ানের ঘাড়ের কাছে মুখ গুজে ফিসফিস করে বলল, আপনি খুব বাজে মিস্টার, নিচে তাকান একবার, আমার কাপড়, আমি কিভাবে উঠবো এখন? আদ্রিয়ান এবার মেহেসানাকে পাঁজর কোলে করে তুলে নিল। ওর কাজল ধোয়া ভেজা চোখে চোখ রেখে অত্যন্ত মায়াভরা অধিকার নিয়ে বলল, তোমার আর ভাবতে হবে না, চলো আজ না হয় দুজন মিলে পবিত্র হয়ে নেই, একসাথে নামাজ পড়ে আমাদের এই নতুন জীবনের দোয়া করি। মেহেসানা আর কোনো প্রতিবাদ করল না, চুপ করে ঘাপটি মেরে পড়ে রইল আদ্রিয়ানের বলিষ্ঠ বাহুবন্ধনে। প্রভাতের স্নিগ্ধ কিরণ মুখমণ্ডলে আছড়ে পড়তেই দীর্ঘ পল্লব দুটো কেঁপে উঠল তৃষার। তন্দ্রাচ্ছন্ন আবেশ ও যখন চোখ দুটো পিটপিট করে মেলল, ও এক অদ্ভুত ভালো লাগার ছেয়ে গেল মনটা। কিন্তু সেই সোনালি আলোকচ্ছটা মুহূর্ত যেন এক অশিরের ছায়ায় ঢেকে গেল। তৃষা আবছা দৃষ্টিতে তাকিয়ে দেখল জানলার ধারে এক দীর্ঘদেহী পুরুষ অবয়ব দাঁড়িয়ে আছে। বাইরের রৌদ্র ছটায় বিপরীত মুখটা স্পষ্ট দেখা না গেলেও সেই অতি পরিচিত কাঠামো চিনতে তৃষার মস্তিষ্কের এক সেকেন্ডও সময় লাগল না। ও ধড়ফড়িয়ে উঠে বসল, হৃৎপিণ্ডের ধুকপুকানি কণ্ঠনালীতে এসে বিঁধছে। ও কি স্বপ্ন দেখছে, নাকি দীর্ঘ প্রতীক্ষার অবসাদে ও মস্তিষ্ক আজ বিভ্রম তৈরি করেছে? তৃষাকে অস্থির হতে দেখে এই ছায়ামূর্তি ধীর কদমে এগিয়ে এলো, খাটের পাশে হাসে হাঁটু গেড়ে বসে অত্যন্ত আদুরে ভঙ্গিতে তৃষার কপালে ঠোঁট ছোঁয়ালো। সেই চেনা স্পর্শ, সেই চেনা গায়ের ঘ্রাণ। তৃষার সারা শরীর এক লহমায় জমে বরফ হয়ে গেল। ও এক দৃষ্টে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে কেবল একটি শব্দই উচ্চারণ করতে লাগলো, ক্যাপ্টেন। আর্য ওর গাঢ় স্বরে উত্তর দিল, বলুন ম্যাডাম, আপনার হুকুম তামিল করতে আপনার এই অধম সেবক হাজির। কণ্ঠস্বরটা কানে যেতেই তৃষার সমস্ত সংশয় কর্পূরের মতো উড়ে গেল। এটা ভ্রম নয়, এটা ওর রক্ত মাংসের আর্য। মুহূর্তে ওর দু চোখ বেয়ে বাঁধভাঙা অশ্রু গড়িয়ে পড়ল। আর্য আলতো হাতে সেই নোনা জল মুছে দিয়ে তৃষার ললাটে পুনরায় গম্ভীর এক চুম্বন এঁকে দিল। আর্যর তো আসার কথা ছিল আরও দিন কয়েক পর, কিন্তু ঝামেলার জট দ্রুত খুলে যাওয়ায় কাউকে না জানিয়ে এই স্বতঃস্ফল সারপ্রাইজ দিতে ছুটে এসেছে। পুরো ঘরটা তখন ভোরের ধূসর আলো আধারিত ঘেরা। কেউ কাউকে খুব একটা স্পষ্ট দেখতে পাচ্ছে না। আর্য তৃষাকে নিবিড়ভাবে নিজের বুকের মাঝে টেনে নিল। তৃষা আর্যের শার্টের কলারটা খামচে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। আর্য ওর চুলে বিলি কাটতে কাটতে বলল, সরি বৌজান, অনেক অপেক্ষা করিয়েছি না? তৃষা কোনোমতে নিজেকে সামলে নিয়ে উঠে বসলো। আর্যর মুখটা ভালো করে দেখার নেশায় ও পাশ থেকে বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে দিল। হলদেটে আলোয় আর্য তৃষার দিকে তাকাতেই ওর চোখের মণি দুটো বিস্ময়ে স্থির হয়ে গেল। তৃষার দেহগড়নের সেই আমূল পরিবর্তন, মাতৃত্বের সেই পূর্ণতা আর্যর চোখ এড়ালো না। আর্য চমকে উঠে অবোধের মতো প্রশ্ন করল, তৃষা, এ কি, তোমার কি হয়েছে, শরীর এমন? তৃষা আর্যর বিস্ময় ভরা মুখ দেখে মুচকি হাসলো। ওর হাতটা আলতো করে নিজের স্ফীত উদরের উপর রাখলো। আর্যর হাতের তালুতে যেন এক নতুন প্রাণের স্পন্দন মৃদু আঘাত করলো। তৃষা ওর চোখের দিকে তাকিয়ে পরম তৃপ্তিতে ফিসফিস করে বলল, আপনি পুনরায় বাবা হতে চলেছেন ক্যাপ্টেন। আর্য মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। মেরুদণ্ড বেয়ে নেমে গেল একরাশ অদ্ভুত শিহরণের ঝর্ণা। ওর হাতটা বেশ গতিতে কম্পিত। তৃষা ওর অস্থিরতা বুঝতে পেরে আর্যর বলিষ্ঠ হাতের উপর নিজের ফুলে ওঠা হাতটা রাখলো। ও স্পষ্ট দেখতে পেল আর্যের তীক্ষ্ণ মুখমণ্ডল বেরিয়ে গড়িয়ে পড়ছে এক ফোঁটা অশ্রুকণা। বোধহয় ছেলেদের কাঁদতে নেই, এই বোধটাই লোপ পেয়েছে ওর। তৃষাকে এক লোহমায় বুকে জড়িয়ে নিল ও। কিঞ্চিৎ বুকে তৃষার মুখ ডোবালো। সামান্য ঝাঁকুনি দিলে বোধহয় ওর দেহ। তৃষা অবাক নেত্রে চেয়ে আছে, এ কোন আর্য, এ কোন রূপ ওর! পরক্ষণেই ওকে বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে দিয়ে এক ঝটকায় ওকে নিজের কোলে তুলে নিল আর্য। তৃষা বিস্ফোরিত নয়নে চাইল, দুই হাতে শক্ত করে ওর কাঁধে আঁকড়ে ধরে বলল, কি করছেন আল্লাহ, পড়ে যাব তো? তৃষার আতঙ্কিত স্বর আর্যর কানে পৌঁছালো কিনা সন্দেহ। সে তখন এক অদ্ভুত ঘোরের মধ্যে এক উন্মাদের মতো তৃষাকে কোলে নিয়ে ঘোরময় পায়চারি করছে। আর্যর চোখের কোণে তখনও নোনা জলের রেখা, কিন্তু ঠোঁটের কোণে এক পৃথিবী জয়ের হাসি। ও তৃষাকে আরও নিবিড়ভাবে বুকের সাথে লেপ্টে ধরে ওর কপালে বারবার পাগলের মতো চুমু খেতে খেতে বলতে লাগলো, আল্লাহ, তৃষা, তুমি কি ধারণা করতে পারছো আমার এখন কেমন লাগছে? তৃষা আর্যর কাঁধ শক্ত করে কামচে ধরে কাঁপা গলায় বলল, আর্য, আরে ক্যাপ্টেন, পাগলামি ছাড়ুন, আমি তো পড়েই যাব, এই অবস্থায় আমাকে এভাবে কে কোলে তোলে? আপনার তো কমন সেন্স লোপ পেয়েছে দেখছি। আর্য এবার হঠাৎ থেমে গেল। তৃষার চোখের খুব কাছে নিজের তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে গাঢ় স্বরে বলল, কমন সেন্স বৌজান গো, আজ আমার সেন্স বলতে কিছু অবশিষ্ট নেই। তুমি ভাবলে কি করে যে আমি আমার এই ছোট্ট জগৎটাকে হাত থেকে পড়ে যেতে দেব? আমার এই কোলটা তোমার আর আমাদের এই বেবিটার জন্য দুনিয়ার সবচেয়ে সেফেস্ট প্লেস। আর্য অত্যন্ত সতর্কতার সাথে তৃষাকে বিছানায় নরম গতিতে বসিয়ে দিল। এরপর মেঝের উপর হাঁটু গেড়ে বসে তৃষার স্ফীত উদরে আলতো করে মাথা ঠেকালো। ওর গলার স্বর এবার বেশ ভেজা ও আবেগপ্রবণ। হেই লিটিল সোল, আই অ্যাম সরি পাপা, বড্ড দেরি করে ফেলেছি তোমার কাছে আসতে, বাট আই প্রমিস এখন থেকে প্রতিটা সেকেন্ড আমি তোমাদের পাহারা দেব।
কোনো মিশন, কোনো ডিউটি আমাকে তোমাদের কাছ থেকে আর এক মুহূর্তের জন্য আলাদা করতে পারবে না। তৃষা আর্যের এলোমেলো চুল আঙুল বোলাতে বোলাতে আর্দ্র গলায় বলল। টুইঙ্কেল কিন্তু অলরেডি নিজেকে বড় বোন ঘোষণা করে দায়িত্ব করে নিয়েছে। ও জানলে তো খুশিতে আকাশ মাথায় তুলবে। আর্যর ঠোঁটে এক মায়াবী হাসি ফুটে উঠল। ও তৃষার হাতের তালুতে গভীর এক চুমু খেয়ে বলল, ও সো আই হ্যাভ এ কম্পিটিটর অলরেডি। ওদের কথোপকথনের এক মাঝে হঠাৎ গুটি গুটি পায়ে কক্ষে প্রবেশ করলো টুইঙ্কেল। ওর ছোট্ট দুহাতে ধরা একটা কাচের গ্লাস ভর্তি তৃষার পুষ্টিকর জুস, যা ইদানিং ওর প্রাতরাশের অবিচ্ছেদ্য অংশ। টুইঙ্কেলের নজর তখন গ্লাসের দিক থেকে, যাতে এক ফোঁটা জুসও বাইরে না পড়ে। মা, এই যে তোমার সকালের ম্যাজিক ড্রিঙ্ক চলে এসেছে, একদম না করবে না কিন্তু। আমি আজ অনেক কষ্ট করে। কথাটা শেষ হওয়ার আগেই ওর নজর গেল বিছানার পাশে হাঁটু গেড়ে বসে থাকা মানুষটির দিকে। টুইঙ্কেল থমকে দাঁড়ালো। ওর দু চোখ এক আকাশ বিস্ময়। হাতের গ্লাসটা কোনো মতে টিপয়ের উপর রেখেই ও এক চিৎকার দিয়ে উঠল, পাপা তুমি! ও মাই গড, পাপা! টুইঙ্কেল যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। আর্য দুহাত বাড়িয়ে দিতেই এক দৌড়ে গিয়ে আর্যর শক্ত বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। আর্য ওকে দুহাতে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ওর মাথায় আর গালে অজস্র চুমু এঁকে দিল। আর্য যখন ভোর বাসায় পা রেখেছিল, তখন টুইঙ্কেল তার নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। আর্য সেই ঘুমন্ত পরীর কপালে সতর্পণে একটি চুমু খেয়ে তৃষার ঘরে এসেছিল। আর্য টুইঙ্কেলকে কোলে তুলে নিয়ে ওর নাক টেনে দিয়ে বলল, কি অবস্থা আমার প্রিন্সেসের? আমি না আসতেই নাকি তুমি পুরো বাড়ির দায়িত্ব নিয়ে নিয়েছো? দিস ইজ ভেরি গুড। টুইঙ্কেল আর্যর গলা জড়িয়ে ধরে অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল, তুমি অনেক পচা পাপা। এত দেরি কেন করলে? জানো পাপা, আমার একটা ছোট্ট ভাই বা বোন আসছে, আমি সব খেয়াল রাখি ওর। আর্যর চোখে আবারও আর্দ্রতা জমে উঠল। ও তৃষার দিকে একবার তাকিয়ে টুইঙ্কেলের আরও কাছে টেনে নিয়ে বলল, জানি তো মা, এখন থেকে আমাদের টিমের 3 জন নয় 4 জন মেম্বার। পাপা প্রিন্সেস মিলে এবার মা আর লিটিল বেবিকে গার্ড দেবে, কেমন? টুইঙ্কেল খুশিতে প্রফুল্ল কণ্ঠে বলল, ওকে পাপা। ওদের বাবা মেয়ের এই খুনসুটি আর অকৃত্রিম ভালোবাসা দেখে তৃষার চোখের কোণে আনন্দের জল চিকচিক করে উঠল। আর্যর এক হাতে টুইঙ্কেলের পিঠে আর অন্য হাতটা পরম মমতায় তৃষার হাতের উপর। ভোরের এই স্নিগ্ধ আলোর ঘরটা যেন এক পূর্ণাঙ্গ সুখী পরিবার প্রতিচ্ছবি। আর্য তৃষার দিকে তাকিয়ে চোখ টিপে ইশারায় বলল, দেখলে ম্যাডাম, টিম কিন্তু রেডি। এখন শুধু আমাদের এই ছোট্ট মেহমান আসার অপেক্ষা। কি খাবেন? রান্নাঘরের মৃদু আলোয় খুন্তি হাতে ব্যস্ত মেহসানা পিছন থেকে আসে চেনা পায়ের শব্দে ঘুরে না তাকিয়ে প্রশ্নটি করল। আদ্রিয়ান ফ্রেশ হয়ে সোজা নিচে নেমে এসেছে। মেহসানকে উনুনের পাশে দেখে ওর ভুরু দুটো কুঁচকে গেল সামান্য। ও দ্রুত এগিয়ে এসে মেহসানের হাত থেকে খুন্তিটা কেড়ে নিয়ে এক প্রকার ধমকের সুরে বলল, তোমাকে না বলেছি এখন রেস্ট নিতে? রান্নাঘরে কে আসতে বলেছে? হুম? মেহসানা আলতো করে একটা নিঃশ্বাস ফেলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, তা রান্না না করলে খাবেন কি মিস্টার? পেট তো আর শুধু ভালোবাসায় ভরবে না। কেন বাইরে থেকে খাবার অর্ডার করা যেত না? মেহসানা এবার একটা কোমর বেঁকিয়ে দাঁড়ানোর চেষ্টা করতেই সারা শরীর সুপ্ত ব্যথাটা যেন চিলিক দিয়ে উঠল। ও ওষ্ঠধর কামড়ে ধরে কোনোমতে নিজেকে সামলে নিয়ে বলল, বাইরের খাবার রোজ রোজ কেন খাবেন? আমি তো ভালোই আছি, পারবো রান্না করতে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আদ্রিয়ান মেহসানাকে আলতো করে ধরে রান্নাঘরের একটা টুলের উপর বসিয়ে দিল। তারপর নিজেই কড়াইয়ের দিকে মনোযোগ দিয়ে অবলীলায় খুন্তি নাড়তে শুরু করলো। আদ্রিয়ানের এই পারদর্শী রূপ দেখে মেহসানা কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। আদ্রিয়ান রান্না করতে করতে মেহসানার দিকে আর চোখ চেয়ে মৃদু হাসল। অত্যন্ত কোমল স্বরে বলল, এখন আর অবাধ্য মেয়ের মতো তর্ক করো না মেহু, লক্ষ্মী মেয়ের মতো। উপর নিজের ঘরে যাও, টি টেবিলের উপর দেখবে একটা পেইন কিলার রাখা আছে, ওটা আগে খেয়ে নাও, তারপর আমি নিজেই খাবার নিয়ে উপরে আসছি। আজ না হয় ডক্টর আদ্রিয়ান তার পেশেন্টের পাশাপাশি তার অর্ধাঙ্গিনীরও একটু তদারকি করলো। কিন্তু আবার কিছুটা ধমকার দৃষ্টিতে তাকালো আদ্রিয়ান। তোমাকে কিছু বলেছি আমি? মেহসান আর দ্বিধা করলো না, চটজলদি পদক্ষেপে প্রস্থান করলো। দেখতে দেখতে সময়ের চাকা ঘুরে প্রতীক্ষার প্রহর ফুরিয়ে এসেছে। আসন্ন অতিথির আগমনের মহেন্দ্রক্ষণে সকলের মাঝে যেমন আনন্দ বিপরীত রয়েছে, ঠিক তেমন একরাশ উৎকণ্ঠা। তৃষার ডেলিভারি ডেট একদম দোরগোড়ায় হওয়ায় বাড়ির সবাই যেন তটস্থ। আর্যর এই মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিচ্ছে না ওকে। এমন উত্তেজনার মাঝে আজ ছোট্ট টুইঙ্কেল স্কুলে যাওয়ার ছিল অনিবার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস টেস্ট থাকার কারণে আফজাল চৌধুরী নিজেই ওকে নিয়ে স্কুলে এসেছেন। তবে ফেরার পথে একটু দেরি হয়ে যাওয়ায় টুইঙ্কেল স্কুলের পাশের পার্কে একটা কাঠের বেঞ্চে বসে অপেক্ষা করছিল। মধ্যগগনে সূর্যটা আজ বড্ড বেশ তেজি। রোদের কড়া আজ যেন পিচঢালা পথ থেকে ঠিকরে বের হচ্ছে। হঠাৎ করে টুইঙ্কেলের চিন্তায় ছেদ পড়ল। ধপ করে একটা ভারী শাড়ির ওর ঠিক পাশেই বেঞ্চিতে এসে বসল। টুইঙ্কেল কিঞ্চিৎ ভ্রু কুঁচকে পাশ ফিরে তাকালো। দেখল ওর থেকে বয়সে বেশ বড়, প্রায় 14-15 বছরের এক কিশোর বসে আছে। ছেলেটির পরনে নীল রঙের একটা ফুটবল জার্সি, পায়ে স্পাইক এবং ট্রাউজার। বয়সের তুলনায় উচ্চতা যেমন দীর্ঘ, গায়ের রঙও তেমন দুধে আলতা ফর্সা। ওর অবাধ্য বাবরি চুলগুলো কপালে চুপচে চোখের উপর এসে পড়ছে, যা ওর গম্ভীর্যপূর্ণ চেহারায় এক অন্যান্য সৌন্দর্যের অবতারণা করছে। টুইঙ্কেল বেশ দাপটের সাথে শুধালো, তুমি আমার পাশে বসলে কেন? আরও তো বেঞ্চ খালি আছে। ছেলেটি কোনো উত্তর দেওয়ার আগেই টুইঙ্কেলের চোখ আটকে গেল ওর কপালে। সেখানে থেকে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। টুইঙ্কেল আঁতকে ও উঠে ওর ছোট্ট হাত দুটো দিয়ে ছেলেটার কপালে আঁকড়ে ধরার চেষ্টা করলো। বেকুল কণ্ঠে বলল,
ও গড! তোমার কি হয়েছে? রক্ত পড়ছে কেন এভাবে? ছেলেটি প্রথমে একটু বিরক্ত হয়ে হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু সম্মুখে বসে থাকা ছোট্ট মেয়েটির নীলা দৃষ্টিতে স্পষ্ট উদ্বিগ্ন দেখে থমকে গেল। একদৃষ্টে টুইঙ্কেলের পুতুল সম মুখের দিকে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলল, "ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম। ইটস ওকে।" টুইঙ্কেল এবার বড়দের মতো শাসন করে ভঙ্গিতে মাথা নাড়াল। "একটুও ওকে না, এভাবে কেউ খেলা করে? জানো আমার মা কি বলে? সবসময় সাবধানে থাকতে হয়। কপালটা ফেটে গেলে তোমার কষ্ট হবে।" ছেলেটা অবাক হয়ে এই পুচকি মেয়েটির পাকনা পাকনা কথাগুলো শুনছিল। ঠিক তখনই রাস্তার ওপাশে একটা বেল বাজানোর শব্দ হলো। টুইঙ্কেল হুট করে কথা থামিয়ে সেদিকে তাকালো। একটা রঙিন আইসক্রিমের ভ্যান ধীরালয়ে রাস্তা পেরিয়ে যাচ্ছে। টুইঙ্কেলের ডাগর চোখ দুটো ওই ভ্যানটার উপর স্থির হয়ে গেল। এক মুহূর্তেই ওর সব গাম্ভীর্য ভুলে এক বেশ তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল। ছেলেটি লক্ষ্য করল মেয়েটির দৃষ্টার পরিবর্তন। ও সিট থেকে উঠে দাঁড়িয়ে পকেটে হাত দিল। অত্যন্ত ধীরস্থর কণ্ঠে টুইঙ্কেলকে জিজ্ঞেস করল, "তুমি আইসক্রিম খাবে?" টুইঙ্কেল ওর দিকে তাকিয়ে তাকালো। তারপর ঠোঁট উল্টে করুণ স্বরে বলল, "খেতে তো খুব ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই, আর দাদু এখনো আসছে না।" সুদর্শন এই কিশোরটি এবার মৃদু হাসল, যা ওর গভীর মুখে একদম বিরল। ও কোনো কথা না বলে গটগট করে ভ্যানদের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর হাতে একটা স্ট্রবেরি আইসক্রিম নিয়ে ফিরে এলো। আইসক্রিমটা টুইঙ্কেলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, "নাও খাও। শোনো, ছোটদের কাছে টাকা থাকতে হয় না, পকেটে টাকা না থাকলে আইসক্রিম খাওয়া যায় যদি পাশের জন বড় হয়।" টুইঙ্কেল একগাল হাসি দিয়ে আইসক্রিমটি হাতে নিল। আইসক্রিম ওর বড্ড প্রিয় কিনা পরক্ষণেই ওর মনে পড়ে গেল পারিবারিক নিষেধাজ্ঞা। ও চট করে হাতটা সরিয়ে নিল। আইসক্রিমটি প্রায় ছেলেটার বুকের কাছে ঠেলে দিয়ে মাথা নাড়িয়ে বলল, "উফ, তোমার আইসক্রিম তুমি নাও, আমি খাবো না।" ছেলেটা খানিকটা অবাক হলো। ওর তীক্ষ্ণ ভুরু দুটো কিঞ্চিত কুঁচকে গেল। গম্ভীর স্বরে শুধালো, "কেন? একটু আগে তো বললে খেতে ইচ্ছে করছে। এখন আবার ফিরিয়ে দিচ্ছ কেন?" টুইঙ্কেল বেশ গম্ভীর্যের সাথে হাত দুটো বুকের উপর আড়াআড়ি করে বেঁধে নিল। "পাপা বলেছে স্ট্রেসদের দেওয়া কিছু খেতে নেই, আর দাদুমণি বলেছে কেউ যদি কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে চায় তবে সে হলো পচা লোক। আমি তো তোমাকে চিনিই না।" টুইঙ্কেলের এমন পাকা পাকা যুক্তি শুনে জাহানের ঠোঁটের কোণে আবারও সেই বিরল হাসিটি ফুটে উঠল। ও আইসক্রিমের কাঠিটা টুইঙ্কেলের আরও কাছে বাড়িয়ে দিয়ে বলল, "তুমি তো অনেক পাকা পাকা কথা বলো দেখছি। তা আমাকে দেখে কি তোমার কিডন্যাপার মনে হয়?" টুইঙ্কেল এবার মাথা ডানায় বামে সজোরে নাড়ালো, যার অর্থ না। তা মনে হয় না? ছেলেটা দেখতে বেশ হিরোদের মতো। কিডন্যাপার কি এত সুন্দর হয়? ছেলেটা এবার আশ্বস্ত হয়ে বলল, "তাহলে নিতে পারো, আমি কোনো পচা লোক নই।" টুইঙ্কেল কিছুক্ষণ দেনামেনা করলো। আইসক্রিমের লোভ আর সতর্কতার মাঝে একটা লড়াই চলল ওর মনে। শেষমেশ লোভটাই জিতে গেল। এই আইসক্রিমটা হাতে নিয়ে খুব সাবধানে একটা কামড় দিয়ে বলল, "আচ্ছা, তোমার নামটা কি?" ছেলেটা ওর গভীর তীক্ষ্ণ চোখের মণি দুটো টুইঙ্কেলের উপর স্থির করে ধীর গলায় উত্তর দিল, "সাহারি চৌধুরী জাহান।" টুইঙ্কেল ওর চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। জাহানের চোখের মণি দুটো স্বাভাবিকের চেয়ে একটু বেশি গাঢ়। ওষ্ঠের নিচের ছোট একটা লালচে তিল। জাহান এবার পাল্টা প্রশ্ন তুলল, "তোমার নাম কি?" টুইঙ্কেল একগাল আইসক্রিম মুখে নিয়ে হেসে বলল, "টুইঙ্কেল। শুধুই টুইঙ্কেল, আর কোনো নাম নেই?" টুইঙ্কেল এবার ওর পুরো নামটা বলতে যাবে, ঠিক তখনই দূর থেকে আফজাল চৌধুরীর হন্তদন্ত কণ্ঠস্বর কানে এলো। তিনি প্রায় দৌড়তে দৌড়তে পার্কে ঢুকলেন। "দাদুভাই, দাদুভাই, তুমি এখানে? দ্রুত চলো, তোমার মাকে হসপিটালে নেওয়া হয়েছে।" খবরটা শোনা মাত্রই টুইঙ্কেলের হাত থেকে আইসক্রিমটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। ও জাহানের দিকে শেষবারের মতো একবার তাকিয়ে কোনো কথা না বলে আফজালে চৌধুরীর হাত ধরে হন্তদন্ত হয়ে পার্কে বেরিয়ে গেল। ওর নামটা আর জাহানের কানে পৌঁছানো হলো না। জাহান শব্দ হয়ে টুইঙ্কেলের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। কেন জানি না এই অপরিচিত ছোট্ট মেয়েটির উদ্বিগ্ন আর চপলতা ওর মনে এক অদ্ভুত রেখাপাত হয়ে গেছে। ও যখন ওখান থেকে উঠে যেতে চাইল, হঠাৎ দেখল বেঞ্চের উপর একটা সোনালি জিনিসের ঝিলিক। ও নিচু হয়ে ওটা হাতে তুলে নিল। দেখল একদম নক্ষত্রের মতো আকৃতির একটা ছোট্ট সোনার দুল। আসার সময় ও যাওয়ার সময় তাড়াহুড়ো হয়তো টুইঙ্কেলের কান থেকে খসে পড়েছে ওটা। জায়ান কানের দুলটার উপর আঙুল বোলালো। ও ঠোঁটটার কোণে এক অদ্ভুত মায়াবী এক রহস্যময় হাসি খেলে গেল। ও দুলটা সযত্নে নিজের পকেটে ভরে রাখলো। এক অদ্ভুত মহেন্দ্রক্ষণে ওদের পরিচিত হতেও হলো না। জায়ান মনে মনে ভাবল, আবারও কি দেখা হবে আমাদের ছোট্ট নক্ষত্রে? হাসপাতালের প্রতিটা কোণেও যেন কেঁপে উঠেছে আর্যর হুঙ্কার। ওটির দরজার উপর জ্বলতে থাকা লাল আলোটা যেন তৃষার যন্ত্রণার প্রতিচ্ছবি হয়ে বিচ্ছে আর্যর চোখে। কিছুক্ষণ আগে তৃষার সেই তীব্র যন্ত্রণাকাতর মুখ আর আর্তনাদ দেখে আর্যর মতো ইস্পাত কঠিন হৃদয়ের মানুষেরও পায়ের তলার মাটি সরে গিয়েছিল। শ্রাবণের অঝোর ধাবার মতো ওর দু চোখ দিয়ে অবিরল অশ্রু গড়িয়ে পড়ছে। ও একবার দেওয়ালের কপাল ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর চেষ্টা করছে, আবার পরক্ষণেই ওটির বন্ধ দরজার সামনে গিয়ে পাগলের মতো পায়চারি করছে। ঠিক সেই মুহূর্তে আফজাল চৌধুরী আর টুইঙ্কেল হন্তদন্ত হয়ে সেখানে এসে পৌঁছালেন। করিডোরের এক কোণে মেহসান আর আদ্রিয়ান তটস্থ মুখে দাঁড়িয়েছিল। টুইঙ্কেল ওর পাপাকে এভাবে ভেঙে পড়তে দেখে থমকে গেল। ওর ছোট্ট মনে এক অজানা আতঙ্কা দান বাঁধল। দৌড়ে গিয়ে মেহসানাকে জড়িয়ে ধরে গলায় জিজ্ঞেস করলো, "মিমি, পাপার কি হয়েছে? পাপা কাঁদছে কেন? মায়ের কি হয়েছে?" মেহসানা নিচু হয়ে টুইঙ্কেলকে বুকে টেনে নিল। ওর মাথায় হাত বুলিয়ে আর্দ্র গলায় বলল, "কিছু হয়নি মামুনি, তোমার মা একটু অসুস্থ তো, তাই পাপা ভয় পেয়েছে। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।" সময় যেন আর কাটছে না। প্রতিটি সেকেন্ডে যেন এক একটি যুগের সমান ভারী হয়ে আর্যের উপর চেপে বসেছে। হাসপাতালটার একপাশে নামাজের সুবন্দোবস্ত আছে। হামিদা বেগম আর জাহানারা বেগম সেখানেই জায়নামাজ পেতে বসে অস্ফুট স্বরে মোনাজাত করছেন। হঠাৎ ওটির দরজা খুলে গেল। একজন নার্স দ্রুতপদে বেরিয়ে এসে উচ্চস্বরে ডাকলেন, "তৃষা নেওয়াজের ফ্যামিলি।"
আপনারা কি আছেন এখানে? আর্য এক লাফে নার্সের সামনে গিয়ে দাঁড়ালো। ওর কণ্ঠস্বর রুদ্র, চোখ দুটো রক্তবর্ণ, কম্পিত কণ্ঠে প্রস্তুত ভঙ্গিমায় উন্মাদের ন্যায় বলল, "হ্যাঁ, হ্যাঁ, আমি ওর হাজব্যান্ড আর্য এহসান।" নার্স আর্যর সেই উন্মাদের মতো অবস্থা দেখে মৃদু হেসে বললেন, "কংগ্রাচুলেশন মিস্টার আর্য, আপনাদের কোল আলো করে ফুটফুটে এক পুত্র সন্তান এসেছে। মা ও ছেলে দুজনেই এখন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ।" পরিবারের সকলের সমস্বরে উচ্চারিত একটি শব্দ হাসপাতালের গুমোট পরিবেশটা নিমেষেই আনন্দস্রোতে ভরে উঠল। আফজাল সাহেব আনন্দে কেঁদে ফেললেন। জাহানারা বেগমও সিজদায় লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর নার্স নীল রঙের নরম কাপড়ে মোড়ানো ছোট্ট এক টুকরা মাংসপিণ্ড আর্যের দিকে বাড়িয়ে দিলেন। আর্য কাঁপা কাঁপা হাতে ওর কলিজার টুকরাকে কোলে নিল। শিশুটির গায়ের রং একদম তৃষার মতো দুধে আলতা, আর নাক চোখের গড়ন ঠিক আর্যের প্রতিচ্ছবি। আর্য ওর ছোট্ট কপালে ঠোঁট ছুঁয়ে গাঢ় এক চুম্বন এঁকে দিল। ওর চোখের নোনা জল টুপ করে গিয়ে পড়ল নবজাতকের নরম গালে। মেহেসানার হাত ছুঁয়ে ছেলে টুইঙ্কেলের এগিয়ে এলো। "পাপা!" আর্য প্রশান্তির হাসি হেসে ছেলেকে নিজের মেয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, "তোমার ছোট্ট ভাই এসেছে সোনা।" টুইঙ্কেল আবেগে আপ্লুত হয়ে ওকে নিতে গিয়েই দেখল নিতান্তই এক মাংসপিণ্ড ও। আকারে গোলুমোলু হলে টুইঙ্কেলের কাছে বড্ড ছোট ঠেকল ও। ঠোঁট উল্টে বলল, "ভাই তো অনেক ছোট পাপা।" পরিবারের সকলে এগিয়ে এসেছে। টুইঙ্কেলের এমন মন্তব্যে হাসলো একযোগ সবাই। অতঃপর শুরু হলো নবজাতককে নিয়ে উচ্ছ্বাস। অথচ আর্যর মন এখনো পড়ে আছে ওটির ওপারে, প্রেয়সিনীর কাছে। কিছুক্ষণ বাদেই তৃষাকে কেবিনে শিফট করা হলো। আর্য সন্তানকে কোলে নিয়ে তৃষার কাছে ছুটে এলো। তৃষা তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুয়ে আছে। ওর ফ্যাকাশে মুখ ক্লান্তির মাঝেও এক স্বর্গীয় আভা খেলা করছে। আর্য ওর সেখানে বসে তৃষার কপালে নিজের কপাল ঠেকলো। অত্যন্ত আবেগী কণ্ঠে ফিসফিস করে বলল, "বউজান গো, দেখো আমাদের রাজপুত্র চলে এসেছে। থ্যাংক ইউ বউজান, আমার পূর্ণতা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।" তৃষা আধবোজা চোখে আর্য আর তাদের ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে ম্লান হাসলো। ওর এক হাতে আর্যর হাতের উপর আর অন্য হাতটা পরম মমতায় নিজের সন্তানের গায়ে। পরক্ষণেই বলল, "টুইঙ্কেল, দেখো অবস্থা, সদ্য জন্মানো নবজাতককে ছেড়ে মেয়েকে খুঁজছে।" আর্য হাসলো এক পলক। টুইঙ্কেল গুটি গুটি পায়ে এগিয়ে এসে মায়ের কাছে বসলো। "তুমি ঠিক আছো মা?" টুইঙ্কেলকে দেখে হাসলো তৃষা। "হুম মাম্মা।" আর্য এসে ওদের পাশে দাঁড়ালো, কোলে তখনও পিচ্চিটা। পরপর টুইঙ্কেল আর তৃষার ললাটে চুম্বন এঁকে বলল, "সব তো হলো এখন, তবে আমার প্রিন্সেসের নাম কি হবে? প্রিন্সের নাম কি হবে?" তৃষা হাসলো, টুইঙ্কেলের দিকে চেয়ে বলল, "টুইঙ্কেল ভাই টমেটো হোক তাহলে।" হাসির রোল পড়ল। আর্য বলল, "আমি আমার ছেলের নাম কিন্তু ঠিক করে রেখেছি।" তৃষা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, ভ্রু নাচিয়ে শুধালো, "কি?" আর্য ছেলের দিকে চেয়ে বলল, "শ্রেয়ান।" "ও আমার শ্রেয়ান এহসান।" এই নাম শুনে হাসলো তৃষার সঙ্গে টুইঙ্কেল। আর্য পিচ্চিটাকে পার্শ্ববর্তী বেডে শুইয়ে দিল। টুইঙ্কেল ভাইয়ের পাশে গিয়ে বসে ছোট্ট ছোট্ট আঙুলগুলো নিয়ে খেলায় মত্ত হলো। আর্য তৃষার কাছে চেয়ে টেনে বসতেই তৃষা ওদের দিকে থেকে দৃষ্টি সরিয়ে আর্যর হাতের দিকে মুঠোয় পড়ে নিয়ে ওর চোখের অতল গভীরতা তাকালো। আলতো হেসে ফিসফিস করে বলল, "আমার জীবনের সবটুকু শূন্যতা আপনি আর আমাদের এই ছোট্ট পৃথিবীটা দিয়ে পূর্ণ করে দিলেন ক্যাপ্টেন।" আর্য ওর হাতের পিঠে উষ্ঠ ছোঁয়ালো। প্রগাঢ় মায়ায় জড়ানো কণ্ঠে বললেন, "তুমি পাশে থাকলে পৃথিবীর সমস্ত কোনো শূন্যতাই আর আমাকে স্পর্শ করার সাহস পাবে না বউজান। আমার এই হাহাকার ভরা মরুভূমিতে তুমি শ্রাবণের ধারা। আজীবন এভাবেই সবটুকু মায়া নিয়ে